হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো? আজকে জানো, আজকে লেকচার কিন্তু আমার লাস্ট লেকচার, যেটা প্রবাবিলিটি, তাই তো? এর আগের যে লেকচারগুলো হয়েছে ওগুলো ঠিকঠাক দেখো। আর এক্সাম কিন্তু চলেই আসলো, তাই না? 16 তারিখে এক্সাম আছে ম্যাথসের, খুব ভালো করে দিতে হবে। আর আজকে লাস্ট চ্যাপ্টার আমার সম্ভাবনা। তো পিডাব্লিউ বাংলা চ্যানেলে একলব্য ব্যাচে আমি দেবব্রত স্যার তোমাদের পড়াবো প্রবাবিলিটি অথবা সম্ভাবনা চ্যাপ্টার। তো আমরা ডে টু ডে লাইফে প্রচুর এই প্রবাবিলিটির কনসেপ্ট ইউজ করি। সেটা আমরা হয়তো তখন বুঝি না কিভাবে ইউজ হচ্ছে, কিন্তু আসলে আমরা ইউজ করি কিরকম। ধরে নাও আমি বললাম যে আজকে যে আইপিএল খেলাটা হচ্ছে সেই খেলাটায় কলকাতা নাইট রাইডারও জিততে পারে, আবার অন্য কোনো টিম, ধরে নাও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারাও জিততে পারে। তো এই যে যে জিততে পারে, এটা তো আমি সিওরিটি দিয়ে বলতে পারছি না, 100% সিওরিটি কি আমি দিতে পারছি? তার মানেই হচ্ছে এটা প্রবাবিলিটি। তো ওখানে আমরা বলি যে প্রবাবলি এ জিততে পারে কি প্রবাবলি ও জিততে পারে। যেমন কোনোদিন বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এই যে যে ব্যাপারগুলো না, এই ধরনের কথাগুলো, যে কোনো একটা ফুটবল ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারে কি নাও জিততে পারে। কোনো একটা খেলায় যখন আমরা কার্ডস খেলি, তাস খেলি, তখন সেই তাস খেলায় আমি জিততেও পারি, নাও জিততে পারি, তাই তো? কিংবা আমরা যখন টস করি, ক্রিকেট খেলার সময় যখন টস করি, তখন হেড পড়তেও পারে, নাও পড়তে পারে। তো এই ধরনের যে সম্ভাবনার যে ব্যাপারগুলো, যে আমি এক্সামে পাস করতেও পারি, নাও করতে পারি, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো নিয়েই আমরা কি করি, এই চ্যাপ্টারে ডিসকাস করি প্রবাবিলিটি, তাই না? তো দেখা যাক প্রবাবিলিটিতে কি কি টপিক আমাদের রয়েছে, সেগুলো একবার আমরা ঝালিয়ে নিই। রিক্যাপ করে দিচ্ছি তোমাদের, এগুলো কিন্তু আমাদের ক্লাস 12-এর সিলেবাসে কিন্তু এটা নেই। তো সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলা হয়? দেখো, একটা কয়েন যদি টস করি, আমি জানি যে হেড অথবা টেল আসবে, বাট এক্স্যাক্টলি বলতে পারবো উইথ সিউরিটি দিয়ে যে এক্স্যাক্টলি হেড আসবে অথবা এক্স্যাক্টলি টেল আসবে? কখনো বলতে পারবো না। আমরা যখন লুডো খেলি, তো সেই লুডো খেলায় আমরা তো যে ছক্কাটা আছে ওটাকে ইংলিশে বলে ডাইস, ওই যে ডাইসটা রোল করিয়ে দিই, তাই না? রোল করার পরে আমরা জানি যে 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আপার ফেসে আসবে, বাট এক্স্যাক্টলি কোন নাম্বারটা আপার ফেসে আসবে সেটা আমরা উইথ সিউরিটি দিয়ে, উইথ সার্টেনিটি দিয়ে বলতে কখনো পারবো না, তাই না? তো এই যে যে এক্সপেরিমেন্টগুলো আমরা করি, এইগুলোকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট, ঠিক আছে? যেটাকে আমরা কি বলছি এখানে, বাংলায় বলছি সমসম্ভব পরীক্ষা, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, ঘটনা। এই যে যে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট করি, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের করার পরে হেড, ধরে নাও আমরা একটা কয়েন টস করলাম, আপার ফেসে কয়েনের উপরে পড়লো হেড, তাহলে এটা একটা ঘটনা যে ওখানে হেড পড়েছে। ইন্ডিয়া পাকিস্তানের খেলায় বিরাট কোহলি কিংবা এখন যে ক্যাপ্টেন আছে, সে কয়েন টস করলো, ওখানে উপরে হেড উঠেছে, সেটা একটা ঘটনা বা ইভেন্ট। বোঝা গেল ইভেন্ট কি জিনিস? তো এরকম আমরা ডাইস যখন রোল করাই, তখন আপার ফেসে যে 1 2 3 4 5 6 যেটা ওঠে না, সেটা একটা ঘটনা। অথবা তাসের ক্ষেত্রে যদি বলি, টোটাল 51 খানা তাস থাকে, 52 খানা তাস থাকে, জানো তো? 51 না, 52 খানা, 13 করে ইচ। তো কোনো একটা সেই 52 খানা তাস থেকে আমি একটা তাস তুললাম, দেখলাম ওটা হচ্ছে কি, হার্টসের, ধরে নাও টেক্কা। টেক্কা জানো তো, যে ক্যাপিটাল এ যেটা থাকে ওটা হচ্ছে টেক্কা। তো ওই টেক্কাটা যেটা উঠলো, ওটা একটা ঘটনা বা ইভেন্ট, ঠিক আছে? ঘটনার দেশ কাকে বলা হয়? ঘটনার দেশটা মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। ইভেন্ট স্পেস অথবা ইভেন্ট স্যাম্পল স্পেসও আমরা বলি, ঠিক আছে? তো দেখো, ঘটনার দেশ অথবা ইভেন্ট স্পেস, আমরা ধরে নাও কয়েন টস করলে যে হেড অথবা টেল উঠছে না আপার ফেসে, এইটাকে যদি আমরা একটা সেটের মধ্যে রেখে দিই, হেড অর টেল, হেড অর টেল, এটাকে আমরা একটা সেটের মধ্যে রেখে দিচ্ছি, আর সেই সেটটাকে যদি এস দিয়ে ডিনোট করি, এস ফর স্যাম্পল স্পেস, তো এটাই হচ্ছে কি একটা ইভেন্ট স্পেস, ঠিক আছে? সেই ইভেন্ট স্পেসে দুটো ইভেন্ট আছে, একটা কি আপার ফেসে হেড উঠছে, আর এখানে আপার ফেসে কয়েন টস করলে আপার ফেসে কি উঠছে, টেল। এটা একটা ঘটনা। ক্লিয়ার? তাহলে ইভেন্ট, এই যে যে
হেড অথবা টেলকে আমরা কি বলছি? ইভেন্ট পয়েন্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, পরস্পর পৃথক ঘটনা সমূহ অথবা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। যে আমরা হেড টেল করি না, যদি হেড ওঠে তাহলে কি টেল কখনো হবে? কখনোই হবে না। আর যখন টেল ওঠে তখন তো হেড উঠবে না, তাই না? অথবা আমরা যখন ডাইস রোল করাই তখন আপার ফেসে যদি ইভেন নাম্বার ওঠে তাহলে অড নাম্বার ওঠার কোনো চান্স নেই। তাহলে এগুলো কি? সব মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মানে দুটো যে ঘটনা তার একসঙ্গে কখনোই ঘটতে পারছে না, তাই না? একটা ঘটলে অন্যটা ঘটছে না, মানে কমন পয়েন্টস নেই দুটোর মধ্যে কোনো। তাহলে এটাই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ পয়েন্টস। দেখুন দুটো ইভেন্ট লেট এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন হবে? যখন এ ইন্টারসেকশন অফ বি সাইমালটেনিয়াস অকারেন্স যখন 0 হবে। ঠিক আছে? সাইমালটেনিয়াস অকারেন্স যখন নাল সেট হয়ে যাবে তখন এ আর বি কে আমরা কি বলবো? মিউচুয়ালি এক্সক্লুসিভ। ক্লিয়ার? কোনো কমন পয়েন্টস দুটোর মধ্যে নেই, তাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। নেক্সট, অসম্ভব ঘটনা ও নিশ্চিত ঘটনা, ইম্পসিবল ইভেন্ট আর শিওর ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট মানে ধরে নাও আমি দুটো ডাইস রোল করছি, রোল করলাম, আপার ফেসে 15 ওঠার প্রবাবিলিটি কি? যদি তোমাকে বলা হয় এই ঘটনা কি কখনো ঘটবে? ম্যাক্সিমাম তো দুটোতেই যখন ছক্কা পড়বে তখন আমরা 6 + 6 ম্যাক্সিমাম 12 পেতে পারি অ্যাড করে আপার ফেসে যেটা উঠছে, তাই কি না? তার মানে 15 কখনোই হবে না। তো এই যে 15 ওঠার যে ঘটনা, দুটো ডাইস রোল করিয়ে আমরা যতগুলো স্যাম্পল স্পেস পাচ্ছি তার মধ্যে অথবা ইভেন্ট পাচ্ছি, সেই ইভেন্টের মধ্যে 15 ওঠার যে ঘটনাটা, দ্যাট ইজ ইম্পসিবল ইভেন্ট। ওটা কখনোই ঘটতে পারে না, তাই তো? নেক্সট হচ্ছে শিওর ইভেন্ট। শোলেতে মনে আছে তো, জয় আর বীরু ছিল। জয় কি করেছিল? সেই কয়েন টস করেছিল, মনে আছে তো? কয়েন টস করে ওকে হারিয়ে দিয়েছিল বীরুকে। তো সেখানে অ্যাকচুয়ালি ওই যে কয়েনটা ছিল সেই কয়েনে দুদিকেই হেড ছিল, তার মানে যেভাবেই করুক না কেন ওই জয়ই জিততো। বুঝলে? তার মানে কি? এটা শিওর ইভেন্ট। মানে আমি যেভাবেই কয়েন হেডটেল করি না কেন, টস করি না কেন, অলওয়েজ আমিই জিতবো, কারণ আমি আগে হেড বলবো তো আমিই জিতবো, দুপাশেই তো হেড করা আছে। তো তার মানে কি? এটা একটা শিওর ইভেন্ট, অবশ্যই ঘটবে। যেটা পূরক ঘটনা কি? কমপ্লিমেন্টারি ইভেন্ট, তাই না? একটা ঘটনা না ঘটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ইভেন্ট। ধরে নাও এ ঘটনা যদি ঘটে তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি? নন অকারেন্স অফ এ, নন অকারেন্স অফ এ। এ ঘটনা যদি ঘটে তাহলে এ কমপ্লিমেন্ট যেটা সেটা হবে নন অকারেন্স অফ এ, না ঘটার ঘটনা। ঠিক আছে? কোন একটা ইভেন্ট, তাকে আমরা বলি পূরক ঘটনা অথবা কমপ্লিমেন্টারি ইভেন্ট। কোন একটা ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্টকে আমরা সাধারণত এইভাবে ডিনোট করি, এ কমপ্লিমেন্ট, উপরে ছোট করে সি অথবা এ বার দিয়েও ডিনোট করা হয়, অনেক সময় এ ড্যাশ দিয়েও ডিনোট করা হয়। ঠিক আছে? যেভাবে খুশি আমরা ডিনোট করতে পারি। নেক্সট হচ্ছে কি? সমভাবে সম্ভাব্য ঘটনা। তো এটা কি জিনিস? ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ইকুয়ালি প্রবাবল ইভেন্ট। মানে ধরে নাও আমরা কয়েন টস করছি, হেড ওঠারও যতটা প্রবাবিলিটি, টেল ওঠারও ততটাই চান্স, তাই কি না? তাহলে এই যে হেড অথবা টেল, এই যে দুটো ঘটনা, দ্যাট ইজ ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ক্লিয়ার? যেমন একটা ডাইসও রোল করালে আপার ফেসে 1 2 3 4 6 ওঠার যে ঘটনাগুলো, দ্যাট ইজ ইকুয়ালি লাইকলি। কারণ 1 ওঠার যা প্রবাবিলিটি, দ্যাট ইজ 1/6, 2 ওঠারও সেম প্রবাবিলিটি 1/6। বোঝা গেল? প্রত্যেকটা যে ঘটনা তাদের প্রবাবিলিটি যদি সেম হয় তাহলে সেই ঘটনাগুলোকে আমরা কি বলবো? ইকুয়ালি লাইকলি অথবা সমভাবে সম্ভাব্য ঘটনা বলবো। ক্লিয়ার? ইকুয়ালি প্রবাবেলও আমরা বলতে পারি চাইলে, এটাকে কি বলতে পারি? ইকুয়ালি প্রবাবেল। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে দেখা যাক। সম্পূর্ণ ঘটনা সমূহ বা এক্সহস্টিভ সেটস অফ ইভেন্টস। এটা কি জিনিস? ধরে নাও আমরা যখন একটা ডাইস রোল করালাম তখন আপার ফেসে যদি 1 3 5 এই অড নাম্বারগুলো ওঠে, সেই ইভেন্টটাকে আমি এ সেট দিয়ে ডিনোট করছি। ক্লিয়ার?
আবার আপার ফেসে যদি 2 4 6 এই ইভেন নাম্বারগুলো ওঠে তো সেই প্রবাবিলিটিটাকে আমি ডিনোট করছি বি সেট দিয়ে। এইখানে আমরা যখনই একটা ডাইস রোল করিয়ে দিচ্ছি তো তখন এ অথবা বি এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা তো অবশ্যই ঘটবে, তাই কি না বলো? তার মানে এই যে যে এ আর বি যে ঘটনা তারা কি এক্সহস্টিভ সেটস অফ ইভেন্ট। ঠিক আছে, যে কোনো এন নাম্বার অফ সেটস অফ ইভেন্টস হতে পারে। তারা এক্সহস্টিভ কখন হবে? তারা এক্সহস্টিভ হবে যদি তাদের ইউনিয়ন মানে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ডট 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 এইভাবে যদি ইউনিয়ন AN এইটার ভ্যালু যদি স্যাম্পল স্পেস হয়ে যায় তো দেন এই A1 A2 A3 AN একে আমরা কি বলবো বলো? এক্সহস্টিভ সেটস অফ ইভেন্ট। কারণ আমরা যখন র্যান্ডম এক্সপেরিমেন্ট করব তাতে আপার ফেসে মানে যে রেজাল্টটা হবে সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা হবে সেটা সেই রেজাল্ট এই A1 A2 A3 অথবা AN এর মধ্যে যে কোনো একটা রেজাল্টই আসবে, এর বাইরে কখনোই আসবে না। ক্লিয়ার? এবং তাদের যে ইউনিয়ন সবসময় কি হবে? স্যাম্পল স্পেস। তাকে আমরা বলি সম্পূর্ণ ঘটনা সমূহ অথবা এক্সহস্টিভ সেটস অফ ইভেন্ট। ক্লিয়ার? ফির দেখো আমরা এই পজিশনে চলে এসেছি যে আমরা হোয়াট ইজ প্রবাবিলিটি মানে সম্ভাবনার যে ক্লাসিক্যাল ডেফিনেশন সেটা আমরা এখানে দিতে পারি। কিরকম ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি আছে দেখো এখানে PA এটা কি ডিফাইন করছে? প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট A, মানে এ ইভেন্ট ঘটার সম্ভাবনা PA দিয়ে ডিনোট করা হচ্ছে। সেটা ইকুয়াল টু কি হয়? নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন সেট A ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস দ্যাট ইজ NS। ঠিক আছে, ওটা হচ্ছে স্যাম্পল স্পেস। NS মানে কি? সেই কার্ডিনাল নাম্বার অফ S, মানে স্যাম্পল স্পেসের টোটাল কতগুলো পয়েন্ট আছে অথবা টোটাল কতগুলো ইভেন্ট আছে। তার মানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে নাম্বার অফ কেসেস ফেভারেবল টু সেট A ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেসেস। ঠিক আছে, এটাই হচ্ছে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট A হবে। ক্লিয়ার? তো দেখো এখান থেকে আমরা কোনো ঘটনার অনুকূলের সুযোগ আর প্রতিকূলের সুযোগ সেটাও বের করতে পারি। কিরকম? দ্য অডস ইন ফেভার অ্যান্ড অডস এগেইনস্ট অ্যান ইভেন্ট। একটা এক্সাম্পল দিলে এটা খুব ভালো ক্লিয়ার হবে। এই যে যে রেশিওটা এটা কোথায় দেওয়া থাকে জানো? জুয়াড়িরা সাধারণত এই রেশিও ইউজ করে কোনো একটা খেলায় পয়সা কড়ি লাগায়, বুঝলে? তো দেখো ধরে নাও আমাদের ইন্ডিয়া ঠিক আছে আর পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হচ্ছে। সেখানে টোটাল 5খানা ওয়ান ডে সিরিজ হয়েছে। ওয়ান ডে টোটাল 5 ওয়ান ডে ম্যাচ হয়েছে। সেই 5 ওয়ান ডে ম্যাচের মধ্যে ইন্ডিয়াকে তো জেতাতেই হবে, তাই না? তো ইন্ডিয়া ধরে নাও 3টে জিতেছে, পাকিস্তান ধরে নাও 2টো জিতেছে। ঠিক আছে, তাহলে অডস ইন ফেভার অফ ইন্ডিয়াস উইন এটা একটা রেশিও। সেই রেশিওটা কি? অডস ইন ফেভার অফ ইন্ডিয়াস উইন, এটা কি একটা রেশিও। সেই রেশিওটা কি? 3:2 হবে। ঠিক আছে, তো তো এই অডস ইন ফেভার যে রেশিওটা দেওয়া থাকে সেইটার থেকে আমরা ইন্ডিয়ার জেতার প্রবাবিলিটি বের করতে পারি বা হারার প্রবাবিলিটিও বের করতে পারি। কিভাবে দেখো ইন্ডিয়ার জেতার প্রবাবিলিটি কিভাবে বের করি? এই দেখো ধরে নাও এখান থেকে বললো যে হোয়াট ইজ দ্য চান্স অফ ইন্ডিয়াস উইন এগেইনস্ট পাকিস্তান ইফ অডস ইন ফেভার অফ ইন্ডিয়াস উইন ইজ 3:2। ঠিক আছে, অডস ইন ফেভার মানে অনুকূলে সুযোগ, সেই রেশিওটা হচ্ছে 3:2। তাহলে ইন্ডিয়ার জেতার প্রবাবিলিটি যদি আমি এ দিয়ে ডিনোট করি তো তাহলে PA ইকুয়াল টু কি হবে? 3 ডিভাইডেড বাই 3 প্লাস 2। এটাই হবে ইন্ডিয়ার জেতার চান্স। ইন্ডিয়ার হারার চান্স কি? এটা আমরা PA ড্যাশ করে দেবো অথবা A কমপ্লিমেন্ট করে দেবো।
তাই না? তো সেটা হবে 2 ডিভাইডেড বাই 3 প্লাস 2। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু জুয়ারিরা কোনো একটা খেলায় টাকা ঢালে, বুঝলে? নেক্সট দেখো, আমাদের অডস এগেইনস্ট অ্যান ইভেন্ট আমরা বের করব। অডস মানে প্রতিকূলে সুযোগ বের করব। অডস এগেইনস্ট অ্যান ইভেন্ট, সেটা হচ্ছে কোন রেশিও? সেইটা হবে 2:3 রেশিও। অডস এগেইনস্ট অ্যান ইভেন্ট অথবা অডস এগেইনস্ট ইন্ডিয়াস উইন, যদি এই রেশিওটা আমাকে বের করতে হয় সেটা এই ক্ষেত্রে হবে 2:3, কেননা ইন্ডিয়ায় দুটো হতে হারে আর তিনটে জেতে। তাহলে অডস এগেইনস্ট অ্যান ইভেন্ট বললে কি হবে? এটা 2:3 হবে। এখান থেকেও আমরা চাইলে ইন্ডিয়ার জেতার প্রবাবিলিটি বের করতে পারি, দ্যাট ইজ এখানে 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 হবে। ঠিক আছে? আমরা চাইলে পাকিস্তানেরও জেতার প্রবাবিলিটি বের করতে পারি। ধরুন না কে যে ইভেন্টটা হচ্ছে পাকিস্তানের জেতার ইভেন্ট ডিনোট করে, তাহলে পি কে কি হবে? ওর জেতার যে প্রবাবিলিটি সেটা হবে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3। তো এইভাবে আমরা অডস ইন ফেভার অ্যান্ড অডস এগেইনস্ট অ্যান ইভেন্ট বের করতে পারি। ঠিক আছে? এটা একটা কোশ্চেনে কাজে লাগবে, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো নেক্সট কি আছে দেখা যাক। তো প্রবাবিলিটিতে প্রচুর নোটেশন ইউজ করা হয়, সেটা ক্লাস 11-এ কিন্তু এই নোটেশনগুলো প্রচুর দেখানো হয়েছে। যেমন অলরেডি আমরা একটা অলরেডি আমি দেখিয়েছি, পি এ ডিনোট করে কি? প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট এ। তো পি এ ইউনিয়ন অফ বি, এটা কি রিপ্রেজেন্ট করে বলতে পারবে? প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট এ অর বি, ঠিক আছে? অথবা প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যাটলিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট যে কোনো একটা ঘটার সম্ভাবনা আমরা এইটা দিয়ে ডিনোট করি। ঠিক আছে? তো তো এটা কি হয় বলো তো? এই ফর্মুলাটা মনে আছে তোমাদের? পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন অফ বি। ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি এক্সক্লুশন ইনক্লুশন প্রিন্সিপাল রয়েছে, যেটা ছিল সেটার থেকেই আমরা অ্যাকচুয়ালি এটাকে প্রুভ করি। ধরে নাও এটা এ সেট, এটা বি সেট। তো অলরেডি তোমরা এই ফর্মুলাটা জানো যে এন এ ইউনিয়ন অফ বি দ্যাট ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন অফ বি, তাই তো? তো এই যে ফর্মুলাটা রয়েছে, যেটা আমরা সেট অ্যালজেব্রাতে শিখেছি, সেই ফর্মুলাটাকে যদি আমরা এন এস দিয়ে ডিভাইড করে দিই, তো সেইখান থেকেই আমাদের এই ফর্মুলাটা পেয়ে যাবো। এটাকে কি করব? থ্রু আউট এন এস দিয়ে ডিভাইড করে দেবো, টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস দিয়ে ডিভাইড করলে যেটা আমাদের চেয়েছে ওটাই পেয়ে যাব। ক্লিয়ার? তো এই হচ্ছে ফর্মুলা। নেক্সট আরো প্রচুর এখান থেকে আমরা করতে পারি। পি এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন অফ সি, এটাও বের করে নিতে পারি, তাই না? তো এখানে কি হবে? এটা পি এ প্লাস পিবি প্লাস পিসি, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ এক্সক্লুশন ইনক্লুশন দিয়ে এটাও প্রুফ করা হয়। ঠিক আছে? ওই যে ফর্মুলাটা ছিল তিনটে দিয়ে, যেটা সেই ফর্মুলা কি ছিল? এন এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন অফ সি দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়? এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন অফ বি মাইনাস এন এ intersection of C minus N A intersection of B intersection of C, এটা হবে B intersection of C। ফার্দার এখানে অ্যাড হয়ে যাবে N A intersection of B intersection of C। যে ফর্মুলাটা আমরা এখানে পাই সেই ফর্মুলাটাতে আমরা কি করব? এনএস দিয়ে ডিভাইড করে দেব, বুঝলে? যেই এনএস দিয়ে ডিভাইড করব সঙ্গে সঙ্গে আমরা ওই লেফট হ্যান্ড সাইডের ওই ফর্মুলা পেয়ে যাব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। মাইনাস কি হবে? পি এ ইন্টারসেকশন অফ বি মাইনাস পি বি ইন্টারসেকশন অফ সি মাইনাস পি সি ইন্টারসেকশন অফ এ। ठीक है? प्लस की হবে पी ए इंटरसेक्शन ऑफ बी इंटरसेक्शन ऑफ सी। क्लियर? तो এই হচ্ছে মোটামুটি আমাদের
ফর্মুলা। ফির আরো অনেক বের করা যায়, ধরে নাও পি এ মাইনাস বি মানে অকারেন্স প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ নট বি, এটাও বের করে যাওয়া যায়। ঠিক আছে, এরকম ভাবে প্রচুর আমরা বের করতে পারি। ঠিক আছে, এইটা জানো কি কি হয়, এটা হচ্ছে পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন অফ বি, মানে পি এ থেকে যদি পি এ ইন্টারসেকশন অফ বি মাইনাস করে দিই তাহলেই কিন্তু পি এ মাইনাস বি পাওয়া যায়। এরকম পি বি মাইনাস এ আছে, পি এ বাই বি আছে, পি বি বাই ই আছে। ঠিক আছে, এগুলো ধীরে ধীরে আমরা ডিসকাস করছি। তো এবার দেখো সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য অথবা অ্যাডিটিভ ল অফ প্রবাবিলিটি। ঠিক আছে, অ্যাডিটিভ ল ধরে নাও A1 A2 A3 ডট 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 আপ টু an অব দি, এই যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো কি আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ। তো তাহলে কি হবে বলো তো, আমরা এই পি এ ওয়ান ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন an এর ভ্যালু কি পাবো জানো, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে পি এ ওয়ান প্লাস পি এ টু প্লাস পি এ থ্রি প্লাস ডট 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 পি এ এন অবধি চলে যাবে। যেহেতু ওই ইভেন্টগুলো কি ছিল, মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ, তো সেই কারণে আমরা এই ফর্মুলা পেলাম। ঠিক আছে, যেমন ধরে নাও এই উপরের যে নোটেশন আমরা লিখেছিলাম সেইখানে যদি এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় তাহলে এ ইন্টারসেকশন অফ বি ফাই হবে আর তার প্রবাবিলিটি 0 হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে দেখো পি এ ইউনিয়ন অফ বি ইকুয়াল টু আমরা পেয়ে যাব পি এ প্লাস পিবি, এটাই অ্যাডিশন থিওরেম। ঠিক আছে, তো যেখানে এ ইন্টারসেকশন অফ বি দ্যাট ইজ নাল সেট, তো সেখানে পি ফাই যেটা হবে, পি ফাই সবসময় 0 হয়। এটাই তো অ্যাকচুয়ালি কি ছিল, এটাই ছিল ইম্পসিবল ইভেন্ট, বুঝলে? আর শিওর ইভেন্টের প্রবাবিলিটি কি, শিওর ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে 1, প্রবাবিলিটি 1 এর থেকে বেশি হতে পারে না। শিওর ইভেন্ট হচ্ছে এস, তার প্রবাবিলিটি করলে 1 হয়। তো যে কোনো প্রবাবিলিটি, এরপরে আমরা দেখব যে কোনো প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যেই লাই করে, তাই তো? তো এগুলো দেখো একবার রিক্যাপ করে নাও, তোমাদের সুবিধা হবে। গাণিতিক সম্ভাবনার স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিওমস অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি কি, যে কোনো প্রবাবিলিটি কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, এটা একদম ভালো করে জেনে নাও, যে কোনো প্রবাবিলিটির ভ্যালু কখনোই নেগেটিভ হয় না, 0 হতে পারে। আরেকটা কি, প্রবাবিলিটির ভ্যালু, দেখো প্রবাবিলিটির ভ্যালু 1 এর থেকে বেশিও কখনো হতে পারে না, নেভার। ঠিক আছে, ওর মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 1, মানে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বার, পারফেক্ট ডেসিমাল, যেটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। ইভেন 1 হতে পারে এক্ষেত্রে, এই একটাই ডিফারেন্স। ঠিক আছে, আদারওয়াইজ দেখো এই ভ্যালুটা এই ইন্টারভ্যালে থাকবে। আরেকটা কি, এটা তো শিওর ইভেন্ট জানো, তো শিওর ইভেন্টের প্রবাবিলিটি তো 1ই হয়। শিওর ইভেন্ট তার প্রবাবিলিটি 1 হয়, একটু আগে বললাম। এটা হচ্ছে অ্যাডিশন থিওরেম অফ প্রবাবিলিটি, তাই না? এইখানে এইটা কখন হবে, যখন A1 A2 A3 এই যে ইভেন্টগুলো, সেটা কি হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন হবে অ্যান্ড এক্সহস্টিভ যখন হবে, তখনই এই ফর্মুলাটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হলেই আমরা করব, এক্সহস্টিভ এখানে আর আমাদের দরকার নেই। ঠিক আছে, কি বললাম, যে A1 A2 A3 ডট 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 an এটা হতে হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, তো চলো নেক্সট কি আছে দেখা যাক। এটাও আমাদের চেনাশোনাই ফর্মুলা, যে PAC মানে কি, কমপ্লিমেন্ট অফ প্রবাবিলিটি অফ নন অকারেন্স অফ ইভেন্ট A। ঠিক আছে, এইটা ইকুয়াল টু কি হয়, অ্যাকচুয়ালি এটা হয় 1 মাইনাস প্রবাবিলিটি অফ অকারেন্স অফ A, মানে টোটাল শিওর ইভেন্ট থেকে, শিওর ইভেন্টের যে প্রবাবিলিটি মানে 1 থেকে যদি আমি
প্রবাবিলিটি অফ অকারেন্স মাইনাস করে দিই, তাহলে নন অকারেন্স অফ ইভেন্ট এ চলে আসবে, মানে তার প্রবাবিলিটিটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই ফর্মুলা। নেক্সট, এটাও তো আমরা অলরেডি ডিসকাস করেছি, এটাও অলরেডি ডিসকাস করেছি। ঠিক আছে, দেখা যাক আর কি আছে। আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ক্লাস 12-এর যে সিলেবাসটা আছে আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো কি আছে, সম্ভাবনার গুণন নিয়ম অথবা শর্তযুক্ত সম্ভাবনা, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে ক্লাস 12-এ রয়েছে। কন্ডিশনাল প্রবাবিলিটি কিরকম, আমরা প্রচুর কন্ডিশন দিয়ে কথা বলি না, যে যদি এটা আমি করতে পারি তাহলে আমি এরকম হয়ে যাব, মানে যদি আমি ভালো করে ম্যাথসটা ভালো করে পড়াশুনো করি তাহলে আমি খুব ভালো এক্সাম দিতে পারবো, মানে কি এটা একটা কন্ডিশন চলে আসছে যে যদি পড়ি তাহলে হবে, তাই না? তো এরকমই এখানেও প্রচুর মানে ম্যাথামেটিক্যালি এরকম ধরনের প্রচুর জিনিস চলে আসে। তো সেই শর্তযুক্ত যে সম্ভাবনা অথবা কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এখন শিখব। ঠিক আছে, আগে একটা এক্সাম্পল আমি নিয়ে নিই, তো সেক্ষেত্রে তোমাদের আরো বেশি বুঝতে সুবিধা হবে, তারপরে আমি বাকি ওই ফর্মুলাগুলো যেটা ম্যাথামেটিক্যালি করছি সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি দু ধরনের হয়, একটা হচ্ছে স্বাধীন আর একটা অধীন। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কিরকম, যেমন কোনো একটা ইভেন্টের অকারেন্স অথবা নন অকারেন্স অন্যটাকে যদি ইনফ্লুয়েন্স না করে তাহলে তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। বাট একটা ঘটলে যদি অন্যটার উপরে কোনো প্রভাব পড়ে তাহলে তখন আমরা বলি ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, কিরকম ব্যাপারটা, যে ধরে নাও এইখানে তোমার কাছে একটা থলে আছে, কি ব্যাগ রয়েছে, সেই ব্যাগে 3টে ব্ল্যাক বল রয়েছে, 4 রেড বল রয়েছে। তো তুমি এইখানে একটা রেড বল তুললে, রেড বল তুলে তুমি ওটাকে ফেলে দিলে, পরে যদি আমি আর একটা রেড অথবা ব্ল্যাক বল তুলতে যাই তাহলে ওর প্রবাবিলিটি তো পুরো চেঞ্জ হয়ে গেল, তাই না? কিন্তু আমি ওই রেড বলটা তুলে যদি ওটাকে রিপ্লেস করে দিয়ে আবার তুলি তাহলে কিন্তু কোনো চেঞ্জেস হবে না, প্রবাবিলিটিতে কি কোনো চেঞ্জেস হবে? একদমই হবে না। তো তাহলে যদি আমি রিপ্লেস না করে আর একটা বল তুলতে যাই তাহলে সেটা কি হবে? সেটা হবে ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাই না? প্রথমে কোন বল তুলেছিলাম সেইটার উপরে পরের প্রবাবিলিটিটা ডিপেন্ড করে যাচ্ছে। আমি বোঝাতে পারলাম? ধরে নাও তুমি তাস খেলছো তোমরা 4 জনে মিলে, তো একটা কার্ড ওখান থেকে তুলে ফেলে দিলে, তারপরে যদি একটা কার্ড তুলতে যাও তাহলে তখন ওই যে কি কার্ড উঠবে সেটার প্রবাবিলিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। বাট একটা কার্ড তুলে যদি আবার ওটাকে রিপ্লেস করে দিয়ে আর একটা কার্ড তোলো তো তাহলে কিন্তু আগের যে ইভেন্টটা হয়েছিল যে একটা কার্ড তুলে তুমি রিপ্লেস করেছে সেইটার উপরে পরের যে ইভেন্টের প্রবাবিলিটি সেটা কিন্তু ডিপেন্ড করছে না। বোঝাতে পারলাম? তো এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, যেমন টসিং অফ এ কয়েন, সেটা কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাই না? কিংবা ইন্ডিভিজুয়ালি দুজন লোক বন্দুক দিয়ে পাখি মারছে, সেটা কিন্তু ওই পাখিটাকে যে গুলি করে লাগাতে পারবে কিনা সেটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। কেন? কারণ একজন বন্দুক দিয়ে যে মারছে সে একটা পাখিকে মেরে দিল, মানে পরের জন মারতে পারবে না কি পারবে সেটা কিন্তু প্রথমজন মারার উপরে ডিপেন্ড করছে না, তাই না? তার মানে একটা ইভেন্ট ঘটা এবং না ঘটার উপরে যদি পরের ইভেন্ট ডিপেন্ড না করে তাহলে ইন্ডিপেন্ডেন্ট, যদি করে তাহলে ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এই হচ্ছে টসিং অফ এ কয়েন, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট অথবা স্বাধীন ঘটনা। আর এইখানে আমরা এই যে ব্যাগ থেকে যে একটা ব্ল্যাক বল একটা কি করলাম, একটা ব্ল্যাক বল এখান থেকে তুললাম, ধরে নাও B1 যে ব্ল্যাক বলটা আছে তাকে তুললাম, তারপরে যদি আর একটা বল তুলতে যাই তাহলে কিন্তু পুরোপুরি ওর প্রবাবিলিটি চেঞ্জ হয়ে গেল। মানে আগে যে ব্ল্যাক বল তুলেছি তার জন্য পরে আমি রেড অথবা ব্ল্যাক বল তুলতে গেলে সেটা কি হলো, পরেরটাকে ইনফ্লুয়েন্স করলো, পরেরটাকে চেঞ্জ করে দিল। তো এটাকেই আমরা বলি ডিপেন্ডেন্ট ইভেন্ট। ক্লিয়ার? ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটা কি জিনিস। তো এবার দেখো আমরা এর আগের স্লাইডে যেগুলো ছিল সেগুলো আমরা এবার ডিসকাস করব। দেখো পি এ বাই বি এটা কি রিপ্রেজেন্ট করে বলো তো? প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট এ উইথ রেসপেক্ট টু বি, অথবা প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট এ হোয়েন বি অলরেডি অকার্ড, মানে বি ইভেন্টটা অলরেডি ঘটে গেছে তার রেসপেক্টে এ ইভেন্ট ঘটার
সম্ভাবনা আমরা বের করছি। ক্লিয়ার হলো? বি যেটা নিচে থাকবে সেটা হচ্ছে অলরেডি ঘটে গেছে ঘটনাটা, তো তার রেসপেক্টে এই ঘটনা মানে উপরের ঘটনাটা ঘটার প্রবাবিলিটি, সেটাকে আমরা বলি কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে? তো নিচেরটা কি পি বি বাই এ, নিচে কে আছে এ, তার মানে নিচের ঘটনাটা অলরেডি ঘটে গেছে, তার রেসপেক্টে উপরের যে বি প্রবাবিলিটি বি ইভেন্টটা আছে তার ঘটার প্রবাবিলিটি আমরা বের করছি। বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট বি when এ অলরেডি occurred। ক্লিয়ার? এখানে দেখো পি এ বাই বি তে একটা কি এসছে এখানে, এই দেখো পি এ ইন্টারসেকশন অফ বি, এটা কি আসলে সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ এন্ড বি। এ ইউনিয়ন অফ বি কি রিপ্রেজেন্ট করে, এ ইন্টারসেকশন অফ বি, সরি এ ইন্টারসেকশন অফ বি রিপ্রেজেন্ট করে সাইমালটেনিয়াস অকারেন্স of A and B। क्लियर? ठीक है, तो সেই পি এ বাই বি এর ভ্যালু অ্যাকচুয়ালি কি হয়, পি এ ইন্টারসেকশন অফ বি ডিভাইডেড বাই পি বি। এক্ষেত্রে এইটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, কিরকম দেখো কিভাবে লিখছি, দ্যাট ইজ ইকুয়াল টু এন এ ইন্টারসেকশন অফ বি ডিভাইডেড বাই এন বি, এভাবেও চাইলে লিখতে পারি আমি। এক্ষেত্রে দেখো পি এ বাই বি এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস কিন্তু তখন বি সেট হয়ে যাচ্ছে, তাই না? আর ফেভারেবল কেসটা তখন এ ইন্টারসেকশন বি সেট হচ্ছে। ক্লিয়ার? এক্ষেত্রে পি বি বাই এর ভ্যালুটা আমরা কিভাবে বের করি দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু উপরে কিন্তু সেমই হবে এ ইন্টারসেকশন বি সাইমালটেনিয়াস অকারেন্স অফ ইভেন্ট এ অ্যান্ড বি ডিভাইডেড বাই পি এ হবে। ঠিক আছে? অথবা আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে এন এ ইন্টারসেকশন অফ বি ডিভাইডেড বাই এন এ, এভাবে লিখতে পারি চাইলে। ব্যাস, তো এরকম ভাবে যদি আমরা লিখি তো সেখান থেকে উপরে যেটা লিখেছি যে সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ অ্যান্ড বি দ্যাট ইজ ডিনোটেড বাই পি এ ইন্টারসেকশন অফ বি দ্যাট উইল বি ইকুয়াল টু পি এ ইন্টু পি বি বাই এ, অথবা আমরা এটাও লিখতে পারি পি বি ইন্টু পি এ বাই বি, তাই না? মানে কিভাবে বলবো এটাকে, যে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ তার সঙ্গে মাল্টিপ্লাই করছি কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। ঠিক আছে? এইভাবেও আমরা এইভাবে বলতে পারি। আচ্ছা, তিনটে ইভেন্ট একসঙ্গে ঘটার প্রবাবিলিটি আমরা বের করতে পারি। সাইমালটেনিয়াস অকারেন্স অফ ইভেন্ট এ বি সি দ্যাট উইল বি ইকুয়াল টু পি এ ইন্টু পি বি বাই এ, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ঠিক আছে, ইন্টু পি সি বাই এ ইন্টারসেকশন অফ বি। ঠিক আছে? এইভাবে আমরা সাইমালটেনিয়াস অকারেন্স অফ তিনটে ইভেন্ট সাইমালটেনিয়াসলি অকার কিভাবে করে সেটাকে লিখতে পারি। ঠিক আছে? নেক্সট এবার দেখো যে কোনো ইভেন্ট যদি স্বাধীন হয় মানে ইন্ডিপেন্ডেন্ট হয়, ধরে নাও এ আর বি, এই ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তো তাহলে কি হবে, পি এ বাই বি মানে বি ইভেন্ট অলরেডি ঘটে গেছে তার জন্য এই ইভেন্টের কোনো রকম প্রবাবিলিটিতে কোনো রকম চেঞ্জ হবে না, তো দ্যাট মিনস আমরা পি এ বাই বি কে ডাইরেক্টলি পি এ লিখতে পারি। ক্লিয়ার? নেক্সট পি বি বাই এটাকেও আমরা সিমিলারলি পি বি লিখতে পারি। কেন লিখতে পারি? তার কারণ হচ্ছে এ ইভেন্ট অলরেডি অকার হয়ে গেছে তার জন্য বি ইভেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না, বি ইভেন্ট ঘটার সম্ভাবনায় কোনো চেঞ্জ হচ্ছে না, তো দ্যাট মিনস আমরা এটা পি বি বাই এ ইকুয়াল টু পি বি লিখতে পারি। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা এর আগে যে ফর্মুলাগুলো শিখছিলাম কি পি এ ইন্টারসেকশন অফ বি সাইমালটেনিয়াস অকারেন্স অফ ইভেন্ট এ অ্যান্ড বি একসঙ্গে ঘটার সম্ভাবনা, যেটা দুটো ইভেন্ট এ আর বি একসঙ্গে ঘটার সম্ভাবনা, সেটা ইকুয়াল টু কি ছিল, পি এ ইন্টু পি বি বাই এ ছিল। এবার পি বি বাই এ তো অ্যাকচুয়ালি কি হবে দেখো, পি বি হবে, তো সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম এটা পি এ ইন্টারসেকশন অফ বি ইকুয়াল টু পি এ ইন্টু পি বি। ক্লিয়ার? বলো কখন হবে, যখন এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে। এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তো তাহলে এ ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট
then A complement and B complement are also independent. ठीक है, A complement B are independent and A B complement are also independent. ठीक है, এগুলো প্রত্যেকটাই ইন্ডিপেন্ডেন্ট হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখা যাক কি আছে আমাদের। আচ্ছা, এবার আমরা কিছু কোশ্চেন করব, তাই না? তো কি কোশ্চেন আছে? ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে যে পি এ বাই বি এর ভ্যালু কি 0.75, মানে জানোই তো the conditional probability of A with respect to B that is 0.75, B by A এর ভ্যালু 0.6, P এর ভ্যালু 0.4 হলে P A complement conditional probability of A complement with respect to B complement আমাদের বের করতে হবে। তো দেখে নাও সলিউশনটা কিরকম হয়। এক কাজ করি, আমরা ওখানে পি এর ভ্যালু গিভেন আছে, তাই না? তো আমরা এই পি বি বাই এটাকে ধরি। পি বি বাই এর ভ্যালু কি আছে আমাদের ওখানে দিয়েছে 0.6। তো আমরা পি বি বাই এর ভ্যালু তো জানি অলরেডি কি পি এ ইন্টারসেকশন অফ বি ডিভাইডেড বাই কি হয়, পি এ হয়, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু 0.6। তো আমরা পি এর ভ্যালু তো 0.4 আছে ওখানে, দেখো 0.4, তার মানে সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ অ্যান্ড বি আমরা কি পেলাম? সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ অ্যান্ড বি আমরা পেয়ে গেলাম 0.6 ইন্টু 0.4। ক্লিয়ার? তো পয়েন্ট কি হবে এটা 24, তাই তো? নেক্সট আমরা আর কি বের করতে পারি এখান থেকে? এইটার থেকে দেখো কি বের করব, পি এ বাই বি কে আমরা কি লিখতে পারি? পি এ বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু পি এ ইন্টারসেকশন অফ বি, তাই তো? ডিভাইডেড বাই পি বি হবে। নেক্সট এবার পি এ বাই বি এর ভ্যালু দেখো কি গিভেন আছে 0.75 দ্যাট ইজ ইকুয়াল টু পি এ ইন্টারসেকশন অফ বি এখনই আমরা উপরে বের করলাম 0.24 ডিভাইডেড বাই পিবি। পিবির ভ্যালু আমরা বের করব এখান থেকে। তো পিবি দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে 0.24, পিবি ইকুয়াল টু হয়ে যাবে 0.24 ডিভাইডেড বাই 0.75, তাই না? পিবি তো দ্যাট ইজ ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 75, তাই তো? আমরা এটাকে 3 দিয়ে দিতে পারি, উপরে 8 গেল আর নিচে 25। তো 8 বাই যেটা 8 ডিভাইডেড বাই 25 আমরা যদি ডিভাইড করে দিই, তো ফার্স্ট এখানে পয়েন্ট হলো, এখানে 0 হলো, তো 3 টাইমস যাবে 75 হলো, এখানে 5 হবে নিচে, এখানে যদি 50 হয়ে যাবে, এখানে 2 দিলে এখানে 50 হলো, তাই তো? তো আলটিমেটলি আমরা কি পেলাম যে পিবি যেটা পিবি দ্যাট ইজ ইকুয়াল টু 0.32 এর প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে দেখো, এইটা বলেছে বের করতে। তো দেখে নিই এটার ভ্যালু অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই বি কমপ্লিমেন্ট। তো দ্যাট উইল বি ইকুয়াল টু পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই পি বি কমপ্লিমেন্ট। তো দ্যাট মিনস আমাকে উপরের ওইটা তো বের করতে হবে। তো এক কাজ করি, দেখো ওইটার ভ্যালু আমরা বের করার চেষ্টা করছি। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইউনিয়ন অফ বি তার টোটালটার কমপ্লিমেন্ট, এইভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে? এটাকে বলা হয় ডি মর্গানস ল। তো সেই ডি মর্গানস ল অ্যাপ্লাই করে আমরা এটা করলাম। নেক্সট আমরা 1 মাইনাস পি এ ইউনিয়ন অফ বি বের করতে পারি, ঠিক আছে? পি এ ইউনিয়ন অফ বি এর ভ্যালু দেখা যাক কি হয়। এটা হয় পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন অফ বি, তাই তো? এবার এই ভ্যালুগুলো আমরা পরপর বসিয়ে দিই। পি এর ভ্যালু কি বের করেছি, পি এর ভ্যালু তো গিভেন আছে 0.4, পিবির ভ্যালু এখনই বের করলাম 0.32 and পি এ ইন্টারসেকশন অফ বি আমরা কি বের করেছি 0.24। সব মিলিয়ে কি হবে দেখো 1 মাইনাস এটা হবে পয়েন্ট কি আছে এখানে
উপরে 2, এটা 0.72 মাইনাস 0.24, তো যদি মাইনাস করে দাও এটার থেকে তো কি আসবে, এখানে 8 আসবে, এখানে 4 আসবে, 0.48 মানে 0.52। ঠিক আছে, আমরা দেখো এইটার ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। ওইটার ভ্যালু যদি পাই তো তাহলে আমরা পি বি কমপ্লিমেন্ট তো আমরা অলরেডি জানি যে এটা যদি বি এর ভ্যালু পিবি যদি 0.32 হয় তাহলে পি বি কমপ্লিমেন্ট কি হবে 1 মাইনাস 0.32। ঠিক আছে, 1 মাইনাস 0.32, তো কি হবে এটা, এইটা হবে 0.68। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে আনসারই পেয়ে যাব। এবার পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যেটা, সেটার ভ্যালু তো অলরেডি আমরা বের করেছি 0.52 ডিভাইডেড বাই এখানে নিচে কি আছে 0.68। ঠিক আছে, তো 52 ডিভাইডেড বাই 68, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হবে 26 আর নিচে হবে 34, এবার 2 দিয়ে গেলে উপরে 13 নিচে 17, তো 13 ডিভাইডেড বাই 17 মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই 0.76 হবে, ডিভাইড করলে এটাই বেরোবে 13/17। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, এটা 2016 এসেছিল, দেখো কোশ্চেনটা 2016 এ। কারো কোনো প্রবলেম থাকলে ভালো করে আরেকবার দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। দুটি স্বাধীন ঘটনা E1 ও E2 যদি এমন হয় যে PE1 0.35 and PE1 ইউনিয়ন E2, তবে PE2 নির্ণয় করো। হ্যাঁ, তো দেখে নাও এটা কিভাবে করছি আমরা। PE1 দেখা যাক এই পরের কোশ্চেনটা কি আছে। দুটি স্বাধীন ঘটনা E1 ও E2 যদি এমন হয় যে PE1 ইকুয়াল টু 0.35 এবং PE1 ইউনিয়ন E2 হচ্ছে 0.60, তবে PE2 এর ভ্যালু আমরা বের করব। তো কিভাবে বের করছি দেখে নাও। আমরা অলরেডি জানি এই ফর্মুলাটা, PE1 ইউনিয়ন E2 সেটা ইকুয়াল টু কি হয় PE1 প্লাস PE2 মাইনাস PE1 ইন্টারসেকশন E2। নেক্সট এবার কি বলেছে যে E1 আর E2 হচ্ছে দুটি স্বাধীন ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি হয় তো দ্যাট মিনস PE1 ইন্টারসেকশন E2 that will be equal to PE1 into PE2। তো এটা যদি আমরা ওখানে বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা কিন্তু এইটার ভ্যালু তো গিভেনই আছে, দেখো এটার ভ্যালু কি গিভেন আছে 0.60, PE1 তার ভ্যালু গিভেন আছে দেখো 0.35, PE2 এর ভ্যালু আমি ধরে নিলাম কি লেট PE2 that is equal to x, তো এখানে আমরা কি পেলাম x মাইনাস এখানে তো অ্যাকচুয়ালি PE1 ইন্টু PE2 হবে তাই না, তো সেক্ষেত্রে এখানে PE1 এর ভ্যালু আমাদের অলরেডি জানা আছে ওটা কি 0.35, তো আমি 0.35 লিখলাম, তার সঙ্গে কি হবে x হবে, PE2 এর ভ্যালু x, তাই তো এই দেখো এখানে PE1 এর ভ্যালু 0.35 ইন্টু এখানে x হবে। ক্লিয়ার? x, তো ব্যাস এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, তাহলে PE2 পেয়ে যাব। খুবই ইজি কোশ্চেন তাই না। তো দেখো এখানে আমরা x ইন্টু 1 মাইনাস 0.35 করতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু 0.60 মাইনাস 0.35, তো এখান থেকে আমরা পেয়ে যাব 0.25 ডিভাইডেড বাই কি আছে এখানে 0.65, তো আলটিমেটলি এটা 25 ডিভাইডেড বাই 65 হবে। তো আমরা কাজ করি 5 দিয়ে
तो 5/13 উইল বি দ্য আনসার। ঠিক আছে, তো দেখো PE2 যেটা তার ভ্যালু কি হবে 5/13। ঠিক আছে, তো কারো কোনো প্রবলেম? খুবই ইজি কোশ্চেন, তাই না? ঠিকঠাক করলেই বেরিয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, PA = 1/4, PB = 1/3 এবং PA - B হচ্ছে 1/6। তাহলে A এবং B ঘটনা দুটি পরস্পর স্বাধীন কিনা আমাকে চেক করতে হবে। এটা HS 2020 তে এসেছিল। তো দেখা যাক কোশ্চেনটা একবার সলভ করা যাক, টাফ কিনা একবার দেখে নেওয়া যাক। PA এক্সক্লুডিং B, ঠিক আছে, তো এটা অলরেডি আমি বলেছি কি হয়, এটা হয় PA - P A ইন্টারসেকশন অফ B, তাই না? ব্যাস, ওখানে এবার PA - B এর ভ্যালু আছে 1/6, PA এর ভ্যালু আছে 1/4, ঠিক আছে, আর PA ইন্টারসেকশন অফ B তার ভ্যালু আমরা এখান থেকে বের করে নেব। PA ইন্টারসেকশন অফ B আমরা পাবো কি 1/4 - 1/6। তো এটার যে LCM সেটা কি হয় 12, তাহলে 3 - 2 দ্যাট ইজ 1/12। এইবার দেখো PA ইনটু PB তার ভ্যালু কি আছে, P এর ভ্যালু গিভেন আছে দেখো 1/4 অ্যান্ড PB এর ভ্যালু দেখো 1/3 গিভেন আছে, তো এটাও তো 1/12 হচ্ছে। তো আলটিমেটলি কি পেলাম যে PA ইন্টারসেকশন অফ B দ্যাট ইজ ইকুয়াল টু PA ইনটু PB, তাই তো? PA ইনটু PB এখান থেকে পেয়ে গেলাম। তো PA ইনটু PB যদি পাই তো তাহলে আমরা বলে দেব যে হ্যাঁ এই যে A আর B দুটো ইভেন্ট তারা কি পরস্পর স্বাধীন, তাই না? তাই তো, না অন্য কিছু? পরস্পর স্বাধীন হবে, পরাধীন কেউ হবে না, তাই না? এই ফর্মুলা যখনই স্যাটিসফাই করে তখনই তো আমরা বলি A আর B হচ্ছে স্বাধীন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে আমাদের। PA = A, PB = স্মল b হলে দেখাও যে PA/B ইজ লেস দেন স্মল a/B। ঠিক আছে, তো দেখো যে কোনো A কে আমরা এইভাবে লিখতে পারি। দেখো তোমরা সেট অ্যালজেব্রা মোটামুটি তো জানো, ঠিক আছে? সেট অ্যালজেব্রাতে ধরে নাও এটা A সেট, একটা B সেট, লেফট হ্যান্ড সাইডের এটা A সেট, এটা B সেট। তো আমরা পুরো A সেটটাকে, আর মাঝখানে কি এটা A ইন্টারসেকশন অফ B সেট, তাহলে আমরা A সেটটাকে কিভাবে লিখতে পারি? A সেটটাকে আমরা লিখতে পারি যে A ইন্টারসেকশন অফ B, ঠিক আছে, তার সঙ্গে ইউনিয়ন কি A ইন্টারসেকশন অফ B কমপ্লিমেন্ট, এইভাবে লিখতে পারি। B কমপ্লিমেন্ট মানে এই B সেট বাদ দিয়ে বাকি এরিয়াটা হচ্ছে, বুঝলে? তোমরা যদি না বোঝো আমি মার্ক করে দিচ্ছি কোন এরিয়াটা B কমপ্লিমেন্ট হবে। বেসিক্যালি B কমপ্লিমেন্ট মানে A - B হয়, A থেকে B পুরো ক্যান্সেল করলে, অথবা A - A ইন্টারসেকশন অফ B করলে হয়, ঠিক আছে? এটা হচ্ছে B কমপ্লিমেন্ট। তো A ইন্টারসেকশন অফ B তে আমরা মাঝখানের এই এরিয়াটা পেয়ে গেলাম, আর তারপরে A ইন্টারসেকশন অফ B কমপ্লিমেন্ট যখন করলাম তখন এই ডটেড পোর্শনটা পেয়ে গেলাম। সব মিলিয়ে আমরা A সেটটাকেই তো পেলাম, তো ওইভাবেই লেখা হয়েছে, দেখেছো তো? A সেট ইকুয়াল টু A ইন্টারসেকশন অফ B ইউনিয়ন A ইন্টারসেকশন অফ B কমপ্লিমেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা এখানে কি করব বলো তো? এখানে আমরা প্রবাবিলিটি বের করে দেবো। তো প্রবাবিলিটি বের করলে জানো তো কি হয়, এটা এই যে দুটো A ইন্টারসেকশন আমরা লিখে দিচ্ছি, দেখো A ইন্টারসেকশন অফ B অ্যান্ড এই A ইন্টারসেকশন অফ B কমপ্লিমেন্ট, এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তো সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলায় মাঝখানে কি চলে আসবে, প্লাস চলে আসবে। তাহলে PA ইন্টারসেকশন অফ B প্লাস PA ইন্টারসেকশন অফ B কমপ্লিমেন্ট চলে আসলো, তাই তো? এইবার বলো যে এখানে আমরা কি পাচ্ছি, যে P এর যে ভ্যালুটা সেটা দুটো ভ্যালু অ্যাড করলে তাহলে P
পি এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে, তাই না? তো দ্যাট মিনস পি এ উইল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু পি এ ইন্টারসেকশন অফ বি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের মেইনলি দরকার। তো যেটা দরকার তাকে বের করে নিলাম যে পি এ, বুঝতে পারছো তো কোন লজিকে আমরা পি এর ভ্যালুটাকে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এই পি এ ইন্টারসেকশন অফ বি করেছি। এইটা যদি আমরা পারি তাহলে এই কোশ্চেনটা খুবই ইজি, ওটা যদি বুঝে যাই। তো দেখো এবার পি এ বাই বি মানে কন্ডিশনাল প্রবাবিলিটি, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? পি এ ইন্টারসেকশন অফ বি ডিভাইডেড বাই পিবি হিসাবে লিখতে পারি কিনা বলো। নেক্সট এবার পিবি তো জানি আমরা, এখানে পিবির ভ্যালু স্মল বি দেওয়া আছে, আর পি এ ইন্টারসেকশন অফ বি সেটা অ্যাকচুয়ালি কি আছে বলো? লেস দ্যান রয়েছে, তাই না? তো সব মিলিয়ে আমরা এখানে লেস দ্যান অর ইকুয়াল টু কি লিখতে পারি? পি এ ডিভাইডেড বাই পিবি লিখতে পারি। দেখো নিচেরটাই কিছু চেঞ্জ হয়নি, উপরেরটাই শুধু আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এই ইনইকুয়ালিটিটা ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি, ব্যাস। তো আমাদের প্রুফ হয়ে গেল যে পি এ বাই বি দ্যাট মিনস দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু পি এর ভ্যালু কি আছে? এ, অ্যান্ড পিবির ভ্যালু বি। ক্লিয়ার? চলো এইটা হচ্ছে কোশ্চেন। কি ইজি তো? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে আমাদের। দুটি ছক্কা একসঙ্গে ফেলা হলো, প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত? তো দেখো এখানে দুটো ছক্কা একসঙ্গে যদি ফেলি আমি, তো তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস হচ্ছে 6 স্কোয়ার হয়, দ্যাট ইজ 36, তাই না? নেক্সট এবার এখানে কি বলেছে যে সাইমালটেনিয়াসলি দুটো ইভেন্ট সাইমালটেনিয়াসলি অকার হতে হবে। কিরকম? যে একটা ছক্কায় যুগ্ম সংখ্যা হতে হবে প্লাস সংখ্যা দুটির যোগফল 8 হতে হবে। তাহলে প্রথম যে ছক্কাটা তাতে 2 উঠলো, তাই তো? এই যে 36 খানা যে স্যাম্পল স্পেস সেটা অ্যাকচুয়ালি কি অর্ডার পেয়ারে হবে, তাই না? অর্ডার পেয়ারে থাকবে। তাহলে ফার্স্ট যে ছক্কাটা হলো তাতে 2 উঠলো, তাহলে আলটিমেটলি তাদের যোগফল যেটা আপার ফেসে তাদের যোগফল হতে হবে 8, তো তার মানে 2 6। নেক্সট আরেকটা ইভেন্ট কি হবে? 4 4, অ্যান্ড নেক্সট ইভেন্ট থার্ড ইভেন্ট হবে 6 2। আর কোনো ইভেন্ট এইরকম নেই যে যেখানে ফার্স্ট ছক্কাটায় যুগ্ম সংখ্যা উঠবে আর টোটাল মিলিয়ে আপার ফেসে যেটা উঠবে টোটাল মিলিয়ে 8 হবে। এই তিনটেই একমাত্র ইভেন্ট আছে, আর কোনো ইভেন্ট নেই। দুটো কন্ডিশনই অ্যাট এ টাইম স্যাটিসফাই করলে এই তিনটে ইভেন্টই পাওয়া যায়। তো দ্যাট মিনস আমাদের যে প্রবাবিলিটি সেটা কি হবে? প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট এ সেটা হবে কি? ফেভারেবল কেস 3, total number of case that is 36, finally answer will be 1/12। এটা HS 2014 এ এসেছিল। বুঝতে পেরেছো তোমরা কি করলাম? এখানে দুটো কন্ডিশন অ্যাট এ টাইম স্যাটিসফাই করলে একমাত্র এই তিনটে কেস, এই তিনটে যে অর্ডার পেয়ার আছে তাতেই একমাত্র ওই দুটো কন্ডিশন অ্যাট এ টাইম স্যাটিসফাই হচ্ছে, সেই জন্য এর আনসার এরকম হলো। নেক্সট কি আছে দেখো, একটি ঘটনার অনুকূলে সুযোগ হচ্ছে 4:3, জানো তো অনুকূলে সুযোগ মানে অডস ইন ফেভার, অ্যান্ড অন্য একটি স্বাধীন ঘটনার প্রতিকূলে সুযোগ হচ্ছে 2:3, দেন ঘটনা দুটির মধ্যে কমপক্ষে একটি ঘটার সম্ভাবনা কত? মানে একটা যখন ঘটবে তখন অন্যটা ঘটবে না, বোঝা গেল? একটি ঘটার সম্ভাবনা। তো দেখো আমরা এক কাজ করি, ফার্স্ট যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা আছে সেখানে তার ঘটনা ঘটার যে প্রবাবিলিটি তাকে আমরা যদি এ ধরে নিই, তাহলে পি এর ভ্যালু কি পাবো? 4/4 + 3, দ্যাট মিনস 4/7। ঠিক আছে, নেক্সট যে ইভেন্টটা আছে পরের ইভেন্টটা, তার প্রতিকূলের সুযোগ হচ্ছে কি স্বাধীন ঘটনা, এই এ আর বিটা কি, এ আর বিটা এখানে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর একটা ইভেন্ট কি আছে বি, তার ঘটার সম্ভাবনা দেখো প্রতিকূলের যে রেশিও সেটা দেওয়া আছে, odds against an event given আছে, তাহলে সেটা ঘটার সম্ভাবনা এখানে কি হবে? 3/2 + 3, দ্যাট মিনস 3/5 হবে। আচ্ছা, এই ঘটনাটা না ঘটার সম্ভাবনা আমরা কমপ্লিমেন্ট করে পেয়ে যাব 1 - 3/5,
দ্যাট ইজ 2/5, তাই না? এ যে ঘটনাটা আছে ইভেন্টটা সেটাও না ঘটার সম্ভাবনা আমরা পেয়ে যাব 1 - 4/7 করে 3/7। ঠিক আছে, নেক্সট এবার যে কোনো একটা প্রবাবিলিটিকে আমি ধরে নিলাম এক্স হচ্ছে সেই প্রবাবিলিটি যেখানে একটা ঘটনা, কমপক্ষে একটা ঘটনা ঘটবে। চলো এটা তো আমরা অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইভেন্ট উইল ওয়াকার সেই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো, তাই না? তো আলটিমেটলি আমরা এখানে ঘটনা দুটির মধ্যে কমপক্ষে একটি ঘটার সম্ভাবনা আমরা বের করব। তো পি এ, এটা তাহলে দরকার নেই আমাদের, পি এ ইউনিয়ন অফ বি বের করব। কমপক্ষে একটি ঘটার সম্ভাবনা মানে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইভেন্ট এ অর বি উইল অকার, তাই তো? তার মানে এ ইউনিয়ন অফ বি বের করলেই বেরিয়ে যাবে। তো কি হয় এটা, পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন অফ বি। এবার এ আর বি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তো সেই জন্য পি এর ভ্যালু কি বের করেছি আমি, 4/7। পি এর ভ্যালু 4/7 অ্যান্ড পিবির ভ্যালু দ্যাট ইজ 3/5 মাইনাস এটা কি হবে, পি এ ইন্টু পিবি হবে, যেহেতু এ আর বি ছিল ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সেই কারণে এটা হলো 35, উপরে কি হবে 20 প্লাস 21, 4/7 প্লাস 3/5 মাইনাস, চলো এটা 20 প্লাস 21 ডিভাইডেড বাই 35 মাইনাস এখানে কি হবে, পি এর ভ্যালু আছে 4/7 আর ওটা 3/7, তার মানে এটা হবে 12/35। ঠিক আছে, তো আলটিমেটলি এটা 41 মাইনাস 12 ডিভাইডেড বাই 35 হলো, তাই তো? তো 41 থেকে 12 চলে গেলে কত থাকে, 10 চলে গেলে থাকে 31, তার থেকে আবার 2, তাহলে 29 ডিভাইডেড বাই 35 উইল বি দ্য আনসার। ঠিক আছে, তো অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইভেন্ট উইল ওয়াকার, একটা ঘটার সম্ভাবনা, কমপক্ষে একটা ঘটার সম্ভাবনা হবে 29/35। ঠিক আছে, তো দেখে নাও ভালো করে। তো কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদের বলে দিয়েছিলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দিয়ে অডস ইন ফেভার অ্যান্ড অডস এগেইনস্ট অ্যান ইভেন্ট। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। 20 জন পুরুষ ও 5 জন মহিলার একটি দলে 10 জন পুরুষ ও 3 জন মহিলা চাকরিজীবী, ঠিক আছে, দল থেকে উদ্দেশ্যহীনভাবে, মানে র্যান্ডামলি, অ্যাকচুয়ালি র্যান্ডামলিকে ডাইরেক্টলি বাংলায় কনভার্ট করলে খুব বাজেই হচ্ছে সেটা, উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একজন চাকরিজীবী হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেয়া আছে নির্বাচিত সদস্য একজন পুরুষ, মানে লাস্ট যেটা রয়েছে না এটা অ্যাকচুয়ালি গিভেন আছে, বুঝলে? লাস্ট যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি গিভেন, অন্য কালার দিয়ে দিই, হ্যাঁ, তো এইটা হচ্ছে গিভেন রয়েছে, এইটা গিভেন রয়েছে, তার রেসপেক্টে এই যে প্রবাবিলিটি মানে নির্বাচিত একজন চাকরিজীবী হওয়ার সম্ভাবনা আমাকে বের করতে হবে। তো আমরা কি করব, যে যেটা ওই যে নির্বাচিত সদস্য একজন পুরুষ সেইটাকে আমরা একটা ইভেন্ট হিসাবে ধরে নেব। দেখো সেটাকে আমরা কি ইভেন্ট ধরেছি, বি ইভেন্ট। কি ধরে নিয়েছি, যে নির্বাচিত সদস্য চাকরিজীবী, সেটাকে আমরা এ ধরে নিয়েছি, সরি এটাকে এ ধরে নিয়েছি, যে নির্বাচিত সদস্য একজন পুরুষ, ঠিক আছে, সেটাকে আমরা এ ইভেন্ট ধরে নিয়েছি, যে এ হচ্ছে কি রিপ্রেজেন্ট করছে, যে নির্বাচিত সদস্য পুরুষ হওয়ার ঘটনাকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট বি ইভেন্টটা কি, নির্বাচিত সদস্য চাকরিজীবী হওয়ার ঘটনাকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট আমাদের কি বের করতে হবে, দেখো যে দেওয়া আছে নির্বাচিত সদস্য একজন পুরুষ, তার মানে আমাকে বের করতে হবে তাহলে ওর চাকরিজীবী হওয়ার সম্ভাবনা বের করো, তাই তো? তার মানে পি বি বাই এ বেসিক্যালি আমাদের বের করতে হবে, পি বি বাই এ। তো পি বি বাই এ ইকুয়াল টু কি হয়, পি এ ইন্টারসেকশন অফ বি ডিভাইডেড বাই কি হয়, পি এ। তো ফার্স্ট আমরা পি এ বের করব, তারপরে পি এ ইন্টারসেকশন অফ বি বের করব, তো আলটিমেটলি সবই পেয়ে যাবো, তাই না? তো দেখা যাক পি এর ভ্যালু কিভাবে বেরোয়। পি এ মানে কি বলো, যে নির্বাচিত সদস্য পুরুষ হওয়ার ঘটনা, তো টোটাল কতজন ছিল, 20 জন পুরুষ ছিল আর 5 জন মহিলা ছিল, 20 আর 5 হচ্ছে টোটাল 25 জন লোক ছিল, সেটা কি হবে নিচে থাকবে, সেটা স্যাম্পল স্পেস।
আর উপরে 20 জন পুরুষ ছিল, তার মানে 20/25, তো আলটিমেটলি এটা 4 এটা 5, তো 4/5 হবে কি এই নির্বাচিত সদস্য পুরুষ হওয়ার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 4/5 আমি পেয়ে গেলাম। নেক্সট এবার আমরা কি বের করব, সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ অ্যান্ড বি, দ্যাট মিনস ও পুরুষও হতে হবে আবার চাকরিজীবীও হতে হবে, তাই না? তো এইরকম কতগুলো লোক আছে, এরকম 10 জন পুরুষ ও 3 জন মহিলা চাকরিজীবী, 10 জন পুরুষ, তাই তো? টোটাল কতজন পুরুষ ছিল? 20 জন পুরুষ, তার মানে ও পুরুষও হতে হবে আবার চাকরিজীবীও হতে হবে। তাহলে 10 জন চাকরিজীবী, 20 জনের মধ্যে 10 জন চাকরিজীবী সাইমালটেনিয়াসলি অকার হয়েছে, তাই না? তো এর ভ্যালু কি পাবো? আমরা পাবো এটার ভ্যালু 1/2। তো সব মিলিয়ে আমরা এখানে ভ্যালু বসিয়ে দেব। তো কি হবে, পি বি বাই এর ভ্যালু একটা হচ্ছে 1/2 ডিভাইডেড বাই পি এ 4/5। আচ্ছা 1 মিনিট, দশ জন পুরুষ ও 3 জন মহিলা চাকরিজীবী দল থেকে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একজন চাকরিজীবী হওয়ার সম্ভাবনা নির্ণয় করে, দেওয়া আছে নির্বাচিত সদস্য একজন পুরুষ। তাহলে সাইমালটেনিয়াসলি পি এ ইন্টারসেকশন অফ বি আমাকে বের করতে হবে, যার ভ্যালু কি হবে পি এ ইন্টারসেকশন অফ বি, মানে ও অ্যাট এ টাইম পুরুষও হতে হবে আবার ওকে চাকরিজীবীও হতে হবে। তো এটা 10 ডিভাইডেড বাই 25 কি হয়, 10 ডিভাইডেড বাই 25 হলে এটা 2 হয়, এটা 5 হয়, তাই তো? তার মানে আলটিমেটলি 2/5। ঠিক আছে, একটু ভুল হয়েছে দেখে নাও ভালো করে। দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি হবে, পি এ ইন্টারসেকশন অফ বি দ্যাট ইজ 2/5, আর পি এর ভ্যালু দেখো ওখানে 4/5, তো আলটিমেটলি এখানে কি হবে দেখো 5 ক্যান্সেল হয়ে গিয়ে 2/4 হবে, তো দ্যাট মিনস 1/2 হলো। ঠিক আছে, তো যেটা দেওয়া আছে সেটার রেসপেক্টে যেটা বের করতে হবে তার প্রবাবিলিটি আমরা পেলাম 1/2। ঠিক আছে, এখানে একটু গোলমাল হয়েছিল, ভালো করে বুঝে নাও। পি এ ইন্টারসেকশন অফ বি টোটাল নাম্বার অফ কেস আর উপরে হবে 10। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক লজ অফ টোটাল প্রবাবিলিটি। ঠিক আছে, এটা কি জিনিস লজ অফ টোটাল প্রবাবিলিটি? আমরা যে কোনো একটা স্যাম্পল স্পেসকে আমরা n পার্টিশনে ডিভাইড করতে পারি। ঠিক আছে, n পার্টিশনে ডিভাইড করব, সেই n পার্টিশনগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি। দেখো দেখো নাম্বারিং করছি আমি, এটা A1 A2 A3 A4 A5 A6 ডট ডট ডট, এখানে কি আছে ডট ডট ডট, তারপর একবারে an। এই যে A1 A2 A3 ডট 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 আপ টু an পর্যন্ত যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো কিন্তু প্রত্যেকটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ। ঠিক আছে, এগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ সেটস অফ ইভেন্ট, মানে আমরা যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট করি তাহলে এইগুলোর মধ্যেই যে কোনো একটা রেজাল্ট আপার ফেসে হবে অথবা যে কোনো একটা ইভেন্ট অকার হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি যে কোনো একটা ইভেন্ট যে সাইমালটেনিয়াসলি প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে অকার হয়, লেট ওটা হচ্ছে এ, সেই এ ইভেন্টটা এই A1 ইভেন্টের সঙ্গে অকার হচ্ছে, তাই না? এ ইন্টারসেকশন অফ A1, ফার্দার এটা এ ইন্টারসেকশন অফ A2, এখানে কি লিখতে পারি এ ইন্টারসেকশন অফ A2 সরি A3, এইভাবে আমরা এ ইন্টারসেকশন অফ এখানে লিখতে পারি এ ইন্টারসেকশন অফ AN।
ঠিক আছে, প্রত্যেকটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমরা টোটাল প্রবাবিলিটি এ পেয়ে যাব, টোটাল প্রবাবিলিটি যেটা পি এ সেটা পেয়ে যাব। আর এইগুলো কি বলছি যে এই ইভেন্টগুলি হচ্ছে এক্সহস্টিভ অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় তো সেক্ষেত্রে আমরা পি এ যে ইভেন্ট তাকে কিভাবে লিখতে পারবো, পি এ ইন্টারসেকশন অফ এ ওয়ান, ফির কি লিখতে পারবো প্লাস পি এ ইন্টারসেকশন অফ এ টু, তাই না, প্লাস ডট 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 পি এ ইন্টারসেকশন অফ এ এন, এইভাবে আমরা লিখতে পারবো। ক্লিয়ার? ফির আমরা দেখো অলরেডি শিখে নিয়েছি যে পি এ ইন্টারসেকশন অফ এ ওয়ানটা কি হয়, ওটা হয় পি এ ওয়ান ইন্টু পি এ বাই এ ওয়ান, তাই তো, প্লাস এখানে কি হয় পি এ টু ইন্টু পি এ বাই এ টু, ডট ডট ডট, এইভাবে একদম লাস্ট টার্ম কি হবে পি এ এন ইন্টু পি এ বাই এ এন। ঠিক আছে, তো এইটাকে না আমরা সামেশন দিয়েও লিখতে পারি টোটাল প্রবাবিলিটিকে। টোটাল প্রবাবিলিটি পি এ ক্যান বি রিটেন বাই সামেশন মেথড পি এ আই ইন্টু পি এ বাই এ আই। ঠিক আছে, আমরা চাইলে এইভাবেও লিখে দিতে পারি। এটাই হচ্ছে টোটাল প্রবাবিলিটি। দেখো একটা এক্সাম্পল নিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কি টোটাল প্রবাবিলিটি কি জিনিস। ফর্মুলাটা এরকমই হয়। দেখো এইটা যদি টোটাল প্রবাবিলিটি তোমরা জেনে যাও না, তো তোমরা খুব ইজিলি তখন কি করতে পারবে, ইনভার্স অফ টোটাল প্রবাবিলিটি বের করতে পারবে, যেটাকে আমরা কি বলি, বেস থিওরেম। ঠিক আছে, ওটাও আজকে আমরা শিখবো। তো লজ অফ টোটাল প্রবাবিলিটির উপরে একটা দুটো কোশ্চেন করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন, 60% ক্ষেত্রে এ এবং 90% ক্ষেত্রে বি সত্য কথা বলে, মানে ট্রুথ বলে। একই তথ্য বিবৃত করতে শতকরা কত ক্ষেত্রে তারা পরস্পর বিরোধিতা করে, কন্ট্রাডিক্ট টু ইচ আদার। তারা কন্ট্রাডিকশন, মানে এ যদি সত্যি কথা বলে তাহলে বি মিথ্যা কথা বলবে, বি যদি সত্য কথা বলে তাহলে এ মিথ্যা কথা বলবে। বুঝতে পেরেছো, এইভাবে কন্ট্রাডিকশন হয়। তো ফার্স্ট আমরা বের করে নেব যে এ যে লোকটা সে সত্যি কথা বলে, সেই ঘটনাটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি। এখানে দেখে নাও, এটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি, যে এ সত্য কথা বলছে সেই ঘটনাটাকে এক্স দিয়ে ডিনোট করা হয়েছে। তো আমরা এখান থেকে পি এক্স বের করতে পারবো। পি এক্স কত পার্সেন্ট ক্ষেত্রে, 60% ক্ষেত্রে, মানে 60/100, মানে বেসিক্যালি পার্সেন্ট কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি, তাই না। ক্যান্সেল করে দাও, উপরে 2 থাকবে, 2 দিয়ে দিলে উপরে 3 থাকবে আর নিচে 5 থাকবে, 3/5, তাই না। 6/10 মানে 3/5। তাহলে এ হচ্ছে 3/5, মানে সত্যি কথা বলার প্রবাবিলিটি হচ্ছে কি 3/5। ফির মিথ্যা কথা বলার প্রবাবিলিটি পি এক্স কমপ্লিমেন্ট হবে 1 - 3/5, দ্যাট ইজ ইকুয়াল টু 2/5। নেক্সট আমরা বি যে সত্যি কথা বলে তার যে সেই ঘটনাটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করেছি। ঠিক আছে, বি সত্য কথা বলার ঘটনাটাকে ওয়াই দিয়ে যদি ডিনোট করি তো সেক্ষেত্রে আমরা ওই প্রবাবিলিটিও বের করতে পারবো যে বি সত্য কথা বলার প্রবাবিলিটি সেটা কি হবে 90%, মানে 90/100, সব মিলিয়ে কি হবে এটা 9/10। ঠিক আছে, নেক্সট এবার দেখো বি যে মিথ্যা কথা বলছে তার প্রবাবিলিটি আমরা বের করতে পারবো, কি হবে 1 - 9/10, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 1/10। ঠিক আছে, দ্যাট ইজ 1/10। এইবার আমরা যে ওরা কন্ট্রাডিক্ট করছে সেই যে ঘটনাটা তাকে আমরা জেড দিয়ে যদি ডিনোট করি, দেখো জেড হচ্ছে কি একই তথ্য বিবৃত করতে এ আর বি পরস্পর বিরোধিতা করে, মানে তারা কন্ট্রাডিক্ট করে। এ যদি সত্যি কথা বলে তাহলে বি মিথ্যা কথা বলছে, তো সেই কন্ট্রাডিকশন করার যে ঘটনাটা তাকে আমরা জেড দিয়ে যদি ডিনোট করি তাহলে সেই পি জেড কে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এক্স হচ্ছে সত্যি কথা বলছে, ওয়াই মিথ্যা কথা বলছে, এটা সাইমালটেনিয়াসলি অকার হচ্ছে, দেখেছো ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে লেখা হয়েছে, প্লাস এক্স মিথ্যা কথা বলছে, ওয়াই সত্যি কথা বলছে।
ঠিক আছে? তো এইটা এই যে ঘটনা এটা দিয়েই আমরা ডিনোট করতে পারি, মানে জেড কে আমরা কিভাবে লিখতে পারি, এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইউনিয়ন এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, জেড কে। তো কি হবে এখানে দেখো পি জেড ইকুয়াল টু এই যে ইভেন্টগুলো এ আর বি যে সত্যি কথা বলছে, এটা তো অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না, এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। মানে এ সত্যি কথা বললে যে বি বলবে না, বি বললে যে এ বলবে না, সেটা তো নয়, তাই না? এটা তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো সেই কারণে আমরা কি লিখবো এখানে, পি এক্স ইন্টু পি ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এখানে কি পি এক্স কমপ্লিমেন্ট ইন্টু পি ওয়াই কমপ্লিমেন্ট। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, আমরা আনসার পেয়ে যাব। পি এক্স মানে কি, আমরা 3/5 অলরেডি পেয়েছি। এখানে কি আছে, ওয়াই কমপ্লিমেন্ট, দ্যাট মিনস 1/10 প্লাস এখানে পি এক্স কমপ্লিমেন্ট মানে 2/5 ইন্টু পি ওয়াই, দ্যাট মিনস 9/10। তো যা হয় আর কি আনসার সেটাই হবে। তো আলটিমেটলি এখানে 18 প্লাস 3 21 ডিভাইডেড বাই 50, ঠিক আছে? তো এটাই হচ্ছে আনসার হবে। ঠিক আছে, তো ওই ডিভাইড করলে 0.42 এর কাছাকাছি যাবে অথবা 0.42 হবে, এটাই আনসার। বুঝতে পারছো? এটা কিন্তু টোটাল প্রবাবিলিটিরই কিন্তু একটা কোশ্চেন, বুঝলে? নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে আমাদের, যে 3টি থলিতে যথাক্রমে 3টি সাদা ও 2টি লাল, 7টি সাদা ও 3টি লাল এবং 5টি সাদা ও 3টি লাল বল রয়েছে। তো উদ্দেশ্যহীনভাবে একটি থলি আমরা নির্বাচন করে তার থেকে একটি বল তোলা হয়, তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? বুঝলে, এখানে 3টে বল রয়েছে, বেসিক্যালি কি রয়েছে, 3টে বল। প্রথম থলি, 3টে থলি রয়েছে, এটা হচ্ছে প্রথম থলি, দ্বিতীয় থলি আর তৃতীয় থলি। প্রথম থলিতে দেখো 3টে হোয়াইট বল রয়েছে আর 2টো রেড বল আছে, দেখো। দ্বিতীয় থলিতে 7টা হোয়াইট বল, 3টে রেড বল, আর তৃতীয় থলিতে 5টা হোয়াইট বল আর 3টে রেড বল। ঠিক আছে, প্রথম থলি যে আমরা চুজ করছি, সেই চুজ করার যে ঘটনা তাকে আমরা A1 দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, A1 যে ঘটনাটা, ইভেন্টটা, সেটা কি, যে আমরা প্রথম থলিটা চুজ করে সেখান থেকে একটা বল তুলব, এই ঘটনাটাকে আমরা A1 দিয়ে ডিনোট করছি। ফির দ্বিতীয় থলি চুজ করার যে ঘটনা তাকে আমরা A2 দিয়ে ডিনোট করব, তৃতীয় থলি চুজ করার যে ঘটনা তাকে আমরা A3 দিয়ে ডিনোট করব। ঠিক আছে না? তো দেখো এইখানে PA1 ইকুয়াল টু PA2 ইকুয়াল টু PA3, এগুলোর ভ্যালু কিন্তু 1/3 হবে, মানে প্রত্যেকটি থলি চুজ করার যে প্রবাবিলিটি সেটা হবে 1/3। তার মানে আমরা যদি এটাকে পার্টিশন দিয়ে বোঝানোর চেষ্টা করি, তো তাহলে আমরা টোটাল যে স্যাম্পল স্পেসটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে আমরা A1 মানে প্রথম থলিটা চুজ করতে পারি, A2 মানে দ্বিতীয় থলিটা, A3 মানে তৃতীয় থলিটা চুজ করতে পারি। নেক্সট এবার দেখো এক্সটা কি, এখানে এক্স হচ্ছে কি, অথবা বি হচ্ছে কি, আমরা সাদা বল তুলবো 3টে থলি থেকেই, মানে এই যে সাদা বল তোলার যে ঘটনাটা তাকে আমরা বি দিয়ে ডিনোট করেছি। দেখো বি হচ্ছে কি, আমরা একটা সাদা বল তুলছি, যে কোনো প্রথম থলি থেকেও তুলতে পারি, দ্বিতীয় থলি থেকেও তুলতে পারি, তৃতীয় থলি থেকেও তুলতে পারি, সেই যে ঘটনা তাকে আমরা বি দিয়ে ডিনোট করছি। তাহলে বি যে ঘটনাটা সেটা সাইমালটেনিয়াসলি কার কার সঙ্গে আকার হচ্ছে, দেখো A1 যে ইভেন্ট তার সঙ্গে আকার হচ্ছে, A2 যে ইভেন্ট তার সঙ্গে আকার হচ্ছে, আর কি A3 যে ইভেন্ট তার সঙ্গে আকার হচ্ছে, তাই না? সাইমালটেনিয়াসলি ওটা হচ্ছে কি না? তো তাহলে আমরা লিখবো এবার কি, যে PB যেটা, দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো, দেখো PB ইকুয়াল টু PA ইন্টারসেকশন অফ A1, সরি এখানে PB ইন্টারসেকশন অফ, এটা বি হবে অ্যাকচুয়ালি, এটা কারেকশন করে নাও, এটা বি হবে। ঠিক আছে, তাহলে PB ইন্টারসেকশন অফ A1 প্লাস
পি বি ইন্টারসেকশন অফ A2 এটা সাইমালটেনিয়াসলি অকার হচ্ছে, প্লাস পি বি ইন্টারসেকশন অফ A3। ঠিক আছে, তো দেখো এই যে পি বি ইন্টারসেকশন অফ A1 সেটাকে আমরা কিভাবে লিখবো, PA1 ইন্টু পি বি বাই A1 প্লাস PA2 ইন্টু পি বি বাই A2, ঠিক আছে, প্লাস PA3 ইন্টু পি বি বাই A3। ক্লিয়ার? এইভাবে আমরা এক্সপ্রেস করবো। এবার শুধু ভ্যালু বসিয়ে দেবো, তাতে আমরা পেয়ে যাবো PA1 এর ভ্যালু 1/3, তাই না? পি বি বাই A1 এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে আমরা প্রথম থলি চুজ করছি, এটা অলরেডি নোন, এটা অলরেডি অকার্ড, সেখান থেকে একটা সাদা বল তোলার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে প্রথম থলি থেকে সাদা বল তোলার প্রবাবিলিটি হচ্ছে 3/5, 3/5 প্লাস PA2 আবার 1/3 ইন্টু দ্বিতীয় থলি থেকে সাদা বল তোলার প্রবাবিলিটি 7/10 প্লাস PA3 দ্যাট মিনস 1/3 ইন্টু PB/A3 দ্যাট মিনস দ্বিতীয় থলি থেকে আমরা একটা সাদা বল তুলছি 5/8 হবে। ঠিক আছে, এই যে ভ্যালুগুলো আমরা এখানে বের করলাম সেটাকে অ্যাড করলেই আমরা আনসার পেয়ে যাব। ঠিক আছে, 1/3 তার মধ্যে কমন হয়, তো বাকিগুলো মোটামুটি ক্যালকুলেশন করে ভ্যালু বের করে নেবে। তার ভ্যালু কি হবে? ভ্যালু এখানে দেখো দেওয়া আছে 77/120। বুঝতে পেরেছো কিভাবে আমি করলাম? দেখো এইভাবে যদি তোমরা করো তো সেক্ষেত্রে একদমই ইজিলি প্রবাবিলিটি তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তোমরা ভাববে যে এত ইজি কি করে হতে পারে প্রবাবিলিটি। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখা যাক। আমরা এবার ডিসকাস করব ইনভার্স অফ টোটাল প্রবাবিলিটি। দেখো টোটাল প্রবাবিলিটিতে আমরা অলরেডি এটা ডিসকাস করেছিলাম। কি ডিসকাস করেছিলাম? যে একটা টোটাল স্যাম্পল স্পেসকে আমরা পার্টিশন করে নিতে পারি, তাই না? এন খানা পার্টিশন করতে পারি। তো এন খানা পার্টিশন যদি করি এবং সেই পার্টিশনগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ হয় তো সেক্ষেত্রে কি হবে? দেখো এখানে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ডট 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 ইউনিয়ন AN দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে আর কি AI ইন্টারসেকশন অফ AJ এর ভ্যালু কি হচ্ছে 5 মানে নাল সেট, মানে উপরের যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করলে আমরা বলতে পারি এই যে ইভেন্টগুলো সেটা কি এক্সহস্টিভ সেটস অফ ইভেন্ট, আর নিচের কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে দুটো কন্ডিশনই এখানে স্যাটিসফাই করছে, ঠিক আছে না? নেক্সট এবার ধরে নাও একটা ইভেন্ট আছে এ ইভেন্ট, যেটা সাইমালটেনিয়াসলি এই প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে অকার হয়। ঠিক আছে, তো এইবার আমরা এখান থেকে টোটাল প্রবাবিলিটি বের করতে পারবো। সেই টোটাল প্রবাবিলিটি অলরেডি আমরা আগের কোশ্চেনে বের করেছিলাম, মনে আছে তো? PA ইকুয়াল টু পি এ ইন্টারসেকশন অফ A1, মনে আছে তো? এইভাবে আমরা বের করে নিয়েছিলাম PA ইন্টারসেকশন অফ A2, তো এইভাবে ডট 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 করে কি হয়েছিল? PA ইন্টারসেকশন অফ AN হয়েছিল, তাই না? ফার্দার ওটাকে সামেশন দিয়ে মনে করো একবার PAI ইন্টু PA/AI এইভাবে আমরা লিখেছিলাম, যেখানে I এর ভ্যালু 1 থেকে N অবধি হয়েছিল। এটা ছিল টোটাল প্রবাবিলিটি। নেক্সট এবার আমরা এখানে বেস থিওরেমে কি করি বলো তো? আমরা বেসিক্যালি বেস থিওরেমে এই ধরে নাও আমাদের P অলরেডি অকার, তার রেসপেক্টে এ ইভেন্ট অকার হওয়ার প্রবাবিলিটি, মানে আমরা ওই পোর্শনটা বের করি। ঠিক আছে, আমরা কি বের করি? যে আমরা A1 বাই A বের করছি, মানে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট A1 when A অলরেডি অকার্ড। টোটাল প্রবাবিলিটি অলরেডি হয়ে গেছে, তার রেসপেক্টে A1 ঘটার প্রবাবিলিটি, ঠিক আছে, ঘটার সম্ভাবনা বের করছি। তো সেটা কি হবে বলো? এইটা ইকুয়াল টু হবে PA1 ইন্টারসেকশন A ডিভাইডেড বাই PA, যেখানে ওই নিচে যেটা আছে ওটা কি? ওটা আসলে টোটাল প্রবাবিলিটি। অথবা আমরা এটা চাইলে ফর্মুলা আকারে যদি লিখি তাহলে PAI মানে ওই
এ আইটা A1 A2 A3 যা খুশি হতে পারে, AN অবধি যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে PAI ইকুয়াল টু PAI ইন্টারসেকশন A ডিভাইডেড বাই PA, ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি PAI ইন্টু PA বাই AI ডিভাইডেড বাই কি আছে এখানে, সামেশন অফ PAI ইন্টু PA বাই AI, ঠিক আছে? এবার ওখানে আই এর ভ্যালু 1 2 3 4 যা খুশি তাই তুমি বসিয়ে দাও। তো আমরা টোটাল প্রবাবিলিটি ইনভার্স প্রবাবিলিটি, ইনভার্স অফ টোটাল প্রবাবিলিটি পেয়ে গেলাম, ঠিক আছে? টোটাল প্রবাবিলিটির যে বিপরীত প্রবাবিলিটি তাকেই আমরা বলি বেস থিওরেম, ঠিক আছে, অথবা বেস উপপাদ্য। বোঝা গেল কিভাবে বের করা হয় বেস থিওরেম? চলো কোশ্চেন যখন আমরা পড়বো তখন আমরা করব, তখন আরো ভালো বুঝতে পারবো। চলো সময় নষ্ট না করে আমরা কোশ্চেনে চলে যাই। দেখো তিনটে পাত্র রয়েছে A B C, তাতে কি আছে, 6টি লাল ও 4টি সাদা, মানে A পাত্রে 6টি লাল 4টি সাদা, B পাত্রে 2টি লাল 6টি সাদা এবং C পাত্রে 1টি লাল ও 5টি সাদা বল রয়েছে, ঠিক আছে? পাত্র তিনটেকে আমরা A B C দিয়ে ডিনোট করেছি, ক্লিয়ার? তাহলে দেখো ওইখানে যে ইনফরমেশন গুলো রয়েছে, 6টা রেড আর 4টে হোয়াইট, দুটো রেড 6 হোয়াইট, মানে 1 রেড 5 হোয়াইট, দেখেছো? সব ইনফরমেশন গুলো এখানে রয়েছে। আর এ পাত্র নির্বাচিত করার যে ঘটনা তাকে আমরা A1 দিয়ে ডিনোট করছি, বুঝলে? বি পাত্র নির্বাচিত করার যে ঘটনা, চুজ করার যে ঘটনা, যে ইভেন্ট, তাকে আমরা A2 দিয়ে ডিনোট করছি। সিমিলারলি সি পাত্র চুজ করার যে ঘটনা তাকে আমরা A3 দিয়ে যদি ডিনোট করি, তো সেক্ষেত্রে PA1 ইকুয়াল টু PA2 ইকুয়াল টু PA3, এটা কিন্তু হবে 1/3, আগেরটার মতোই। নেক্সট এবার কি বলছে কোশ্চেনটা, আবার পরের দিকে পড়ো, কি যথেচ্ছভাবে একটি পাত্র নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হলো, মানে র্যান্ডামলি একটা যে কোনো পাত্র আমরা চুজ করলাম আর সেখান থেকে একটা বল তুললাম। যদি নির্বাচিত পাত্রটি থেকে তোলা বলটি লাল হয়, মানে যে কোনো একটা র্যান্ডামলি আমরা পাত্র চুজ করলাম, সেখান থেকে একটা বল তুলে সেই বলটা যদি রেড হয়, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি রেড। আমরা যে র্যান্ডামলি পাত্র চুজ করে সেখান থেকে একটা বল তুলছি সেটা আসলে কি রেড, তবে ওটা এ পাত্র থেকে আসার প্রবাবিলিটি বের করো। মানে আমরা আগে টোটাল প্রবাবিলিটিতে সেম টাইপেরই কোশ্চেন করেছিলাম, সেখানে ওই তিনটে পাত্রকে র্যান্ডামলি চুজ করে সেখান থেকে রেড বল তোলার প্রবাবিলিটিটা বের করতে বলেছিলাম, তাই না? সেটা ছিল টোটাল প্রবাবিলিটি। এইখানে বেসিক্যালি টোটাল প্রবাবিলিটিটা গিভেন আছে, টোটাল প্রবাবিলিটিতে রেড বল যেটা সেটা লাল এটা বলে দেওয়া আছে, তাহলে তার রেসপেক্টে ওটা এ পাত্র থেকে আসার অথবা বি পাত্র থেকে আসার অথবা সি পাত্র থেকে আসার প্রবাবিলিটি আমাকে বের করতে বলেছে, ক্লিয়ার? তো দেখো কিভাবে বের করছি আমি। এখানে আমি একটা ইভেন্ট ধরে নিয়েছি এক্স ইভেন্টটা কি, যে বলটি লাল হওয়ার ঘটনাটাকে আমি এক্স দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? আর একটু তোমাদের সুবিধা করে দিচ্ছি, আমি দেখে নাও যে আমি এটাকে পার্টিশন করে করছি। দেখো এটা হচ্ছে A1 ইভেন্ট, যে আমরা এ পাত্র চুজ করছি, এটা A2 ইভেন্ট, এটা A3 ইভেন্ট। আর এক্স যে ইভেন্টটা, মানে আমরা যে একটা লাল বল তুলছি, সেটা তো সাইমালটেনিয়াসলি তিনটে ইভেন্টের সঙ্গে আকার হচ্ছে, তাই না? আমরা লাল বল প্রথম পাত্র থেকে তুলতে পারি, দ্বিতীয় পাত্র থেকে অ্যান্ড তৃতীয় পাত্র থেকেও তুলতে পারি, ক্লিয়ার? তো দেখো সেইটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি। এক্স হচ্ছে কি, যে বলটা তুললাম সেই বলটা লাল হওয়ার ঘটনাটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি। তাহলে এটাকে আমরা রেড দিয়ে মার্ক করি, রেড, ঠিক আছে? নেক্সট এবার এই যে রেড হওয়ার যে ঘটনাটা, তার প্রবাবিলিটি বের করব, যে আমরা px তার ভ্যালু বের করব। px ইকুয়াল টু কি হবে, px ইন্টারসেকশন অফ a1 প্লাস px ইন্টারসেকশন অফ a2 প্লাস p
পি এক্স ইন্টারসেকশন অফ A3, তাই না? এই তিনটে ইভেন্টের সঙ্গে তো সাইমালটেনিয়াসলি অকার হয়েছে, তো দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে এখানে দেখো PA1 ইন্টু PX বাই A1 লিখতে পারি। এটা কন্ডিশনাল প্রবাবিলিটিতে সাইমালটেনিয়াস অকারেন্সকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি। নেক্সট এটা PA2 ইন্টু PX বাই A2 এটাও লিখতে পাচ্ছি, প্লাস PA3 ইন্টু PX বাই A3। ঠিক আছে, এবার চলো এইগুলোর ভ্যালু আমরা বের করে নিই। ভ্যালু কি হবে দেখো, PA1 মিনস 1/3 অলরেডি জানি আমরা। এইটার মিনিংটা কি, যে A1 এ পাত্র চুজ করে সেখান থেকে আমরা একটা রেড বল তোলার যে প্রবাবিলিটি সেটা এটাতে রিপ্রেজেন্ট করছে। যে আমরা A1 মানে কি, আমরা এ পাত্রটা চুজ অলরেডি করে নিয়েছি, এটা অলরেডি অকার্ড, তার রেসপেক্টে একটা রেড বল তোলার প্রবাবিলিটি বা সম্ভাবনা কি হবে তাহলে, এ পাত্র থেকে রেড বল তোলার প্রবাবিলিটি হবে 4/10, এখানে লিখলাম 4/10 প্লাস PA2 মিনস 1/3 ইন্টু এখানে সেকেন্ড পাত্র থেকে দ্বিতীয় পাত্র থেকে রেড বল তুলবো তাহলে 2/8 হবে, 2/8 প্লাস PA3 আবার সেই 1/3 তাই তো ইন্টু PX বাই A3, PX বাই A3 মানে তৃতীয় পাত্র থেকে আমরা একটা রেড বল তুলছি 1/6 হবে। ব্যাস এইখানে 1/3টা কমন নিয়ে নেবে, 1/3টা কমন নিলে আলটিমেটলি যদি এলসিএম করো তো তাহলে ওই আনসারটা আসবে, কি আসবে 36 ডিভাইডেড বাই 61। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেস থিওরেমের সামস, একদম টিপিক্যাল কোশ্চেন বেস থিওরেমের। বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট কোশ্চেন। এটা জানা আছে যে এক ব্যক্তি 4 বার কথা বললে তার মধ্যে 3 বার সত্য কথা বলে, 4 বারের মধ্যে 3 বার ট্রুথ বলছে, একবার ফলস বলছে। সে একটি ছক্কা ছোড়ে, মানে ওই ডাইস একটা রোল করে এবং বলে যে 6 পড়েছে। ঠিক আছে, ডাইস রোল করে ও বলছে 6 পড়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ও ডাইস রোল করলে 6 পড়তেও পারে নাও পড়তে পারে, তাই না? তো যখন ছক্কা সত্যি সত্যি পড়ে আর ও রিপোর্ট করে যে এটা 6, তার মানে তখন ও সত্যি কথা বলছে। আর ও ডাইস রোল করে ছক্কা পড়ছে না কিন্তু তাও বলে দিচ্ছে আরে ছক্কা পড়েছে, তার মানে ও মিথ্যা কথা বলছে, তাই না? তো এই কেসটা রয়েছে। এবার সে বলেই দিচ্ছে যে 6 পড়েছে, তার মানে 6 যে পড়েছে সেই ঘটনাটা অলরেডি নোন আমাদের কাছে, যে ও বলছে যে 6 পড়েছে, এটা ও রিপোর্ট করে দিচ্ছে 6 পড়েছে। তাহলে সত্যি সত্যি 6 পড়বে তার সম্ভাবনা কি আছে? এটা হচ্ছে একদম সিম্পলি কি বেস থিওরেম অথবা ইনভার্স অফ টোটাল প্রবাবিলিটি। দেখো আমরা কিভাবে ওটাকে সাজাবো। A1 যে ঘটনাটা সেটাকে আমরা ছক্কায় 6 পড়ার ঘটনাটাকে আমরা A1 দিয়ে ডিনোট করছি, যে ছক্কায় যখন 6 পড়ে তখন সেই ঘটনাটা হচ্ছে A1, আর ছক্কায় যখন 6 পড়ে না সেই ঘটনাটাকে আমরা A2 দিয়ে ডিনোট করছি। তো আমরা এখান থেকে সিম্পলি PA1 ছক্কায় 6 পড়ার ঘটনা বের করতে পারি, তাই না? তো ছক্কায় 6 পড়ার ঘটনা হচ্ছে কি 1/6, জানো তো। নেক্সট হচ্ছে ছক্কায় 6 না পড়ার ঘটনা, তার প্রবাবিলিটি কি PA2 দ্যাট উইল বি ইকুয়াল টু 5/6, মানে 5খানা কেসে 6 নাও পড়তে পারে। নেক্সট হচ্ছে কি এক্সটাকে ধরে নিলাম যে ছক্কা ছোড়ার পর 6 পড়েছে বলার যে ঘটনা, মানে 6 সত্যি সত্যি পড়েছে আর তাকে রিপোর্টও করেছে 6, সেই ঘটনাটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করেছি। ঠিক আছে, এটাই হচ্ছে টোটাল প্রবাবিলিটি। দেখো এই কোশ্চেনটাকে আমরা এইভাবে অ্যানালাইজ করতে পারি, কিভাবে, যে আমরা এই টোটাল যে ঘটনাটা তাকে দুটো ভাগে ভাগ করতে পারি, মানে দুটো ভাগে এইভাবে ভাগ করে দিলাম, যে একটাতে হচ্ছে কি ও ছক্কায় সত্যি সত্যি 6 পড়ছে আর একটায় 6 পড়ছে না, আর এক্স হচ্ছে কি যে ওই যে লোকটা সে 6 পড়েছে এটা বলে দিয়েছে সেই ঘটনাটাকে, মানে ও রিপোর্ট করেছে 6, সেই ঘটনাটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করেছি। ক্লিয়ার?
তো এই যে এক্স যে ঘটনাটা সেটা কিন্তু সাইমালটেনিয়াসলি দুটো ইভেন্টের সঙ্গে আকার হচ্ছে। কিরকম দেখো, একটা হচ্ছে যে 6 পড়ছে আর ও রিপোর্ট করছে 6, এটা সাইমালটেনিয়াসলি আকার হচ্ছে। আর একটা হচ্ছে 6 পড়ছে না কিন্তু ও রিপোর্ট করছে 6। তার মানে এক্স যে ইভেন্টটা যে ছক্কায় 6 পড়েছে এটা রিপোর্ট করেছে, সেটা দুটো ইভেন্টের সঙ্গে সাইমালটেনিয়াসলি আকার হচ্ছে। একটা কি যে ছক্কা সত্যি সত্যি পড়েছে আর রিপোর্ট করেছে 6, আর এটা হচ্ছে ছক্কা সত্যি সত্যি পড়েনি কিন্তু রিপোর্ট করেছে 6। এই দুটো ইভেন্টের সঙ্গে সাইমালটেনিয়াসলি অকার হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে px বের করব, টোটাল প্রবাবিলিটি বের করতে পারবো। তো টোটাল প্রবাবিলিটি বের করতে গেলে কি হবে, এখানে px ইন্টারসেকশন অফ a1 প্লাস px ইন্টারসেকশন অফ a2। ঠিক আছে, এইটাকে আমরা pa1 ইন্টু px বাই a1 লিখতে পারি প্লাস pa2 ইন্টু px বাই a2 এইভাবে লিখতে পারি। তো যেটা কন্ডিশনাল প্রবাবিলিটিতে ছিল একদম সিমিলার ওয়েতে আমরা লিখে দিয়েছি, কোনো প্রবলেমই নেই। এবার pa1 এর ভ্যালু তো 1/6 গিভেন আছে, তাই না? এইবার হচ্ছে আসল খেলা, কি যে নিচে a1 মানে কি ছক্কায় 6 পড়েছে আর উপরে x মানে কি তার রেসপেক্টে ও কি বলছে যে ছক্কায় সত্যি সত্যি 6 পড়েছে আর ও রিপোর্টও করেছে 6, তার মানে ও সত্যি কথা বলছে। আর ও সত্যি কথা বলার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে কি 3/4। বুঝতে পারছো, px বাই a1 এর ভ্যালু হয়ে গেল 3/4 প্লাস pa2 মানে ছক্কায় যে ডাইসটা তাতে 6 পড়েনি তার প্রবাবিলিটি হচ্ছে 5/6। নেক্সট এবার কি নিচে a2 ইভেন্ট অলরেডি অকার হয়ে গেছে, মানে ছক্কায় 6 পড়েনি কিন্তু সে রিপোর্ট করছে 6, তার মানে সে মিথ্যা কথা বলছে। সে মিথ্যা কথা বলার প্রবাবিলিটি হচ্ছে 1/4। ঠিক আছে, তো দেখে নাও। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে 5 plus 3 8 divided by 24, ultimately 1/3 is the probability। টোটাল প্রবাবিলিটির ভ্যালু 1/3 পেয়ে গেছি। নেক্সট আমাকে কিন্তু এটা টোটাল প্রবাবিলিটি বের করতে বলেনি, আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে যে সত্যি 6 পড়েছিল তার সম্ভাবনা বের করতে বলেছে, তাই না? তার মানে এই এক্সটা হচ্ছে এখন নোন, এক্সটা এখন নোন, তার রেসপেক্টে মানে ও রিপোর্ট করেছে 6, তার রেসপেক্টে সত্যি সত্যি 6 পড়ার প্রবাবিলিটি মানে pa1/x বের করতে হবে। তো এটা ইকুয়াল টু আমরা যেটা কন্ডিশনাল প্রবাবিলিটিতে শিখেছি তো সেই কায়দায় করে দেবো, তো পেয়ে যাব ডিভাইডেড বাই px। এবার pa1 ইন্টু px বাই a1 ডিভাইডেড বাই px এর ভ্যালু তো অলরেডি গিভেন আছে 1/3, আর এখানে কি pa1 মানে দেখো তুমি এইখানে এই ভ্যালুটা বের করতে হবে। তো 1/6 সরি এটা 1/6 ইন্টু 3/4 ডিভাইডেড বাই 1/3। তো আলটিমেটলি 1/6 ইন্টু 3/4 ইন্টু 3 সব মিলিয়ে কি হচ্ছে এটা দেখো 3/8। 3/8 ইজ দ্য আনসার। দেখো এখানে ওটাই আনসার রয়েছে, তাই না? এই দেখো 3/8 ইজ দ্য আনসার। বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ভালো করে? দেখো এই দুটো কোশ্চেন ঠিকঠাক করে যদি তোমরা বুঝতে পারো বেস থিওরেমও কোনো অসুবিধা হবে না, তাই না? এইভাবে পার্টিশন করে নেবে, দুটো পার্টিশন, আগেরটাই যেমন 3টে পার্টিশন দরকার ছিল তো 3টে পার্টিশন করেছিলাম। তো এইভাবে করলে পরে কি হয়, বেস থিওরেম টোটাল প্রবাবিলিটি একদম ইজি হয়ে যায়, আদারওয়াইজ ওগুলো অনেক টাফ লাগে। নেক্সট আমরা শিখব র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি জিনিস একটু শিখে নেই। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো কি হয়, যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্ট যদি আমরা কেবল সাকসেস আর ফেলিওরে দিতে পারি, সাফল্য এবং বিফলতায় যদি দিতে পারি, তাহলে সেই ধরনের প্রবাবিলিটির কোশ্চেনে আমরা এই র্যান্ডম ভ্যারিয়েবল অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট ইউজ করতে পারবো। কি করতে হবে আমাদের, সাকসেস আর ফেলিওরেই শুধু
হতে হবে র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্ট। যেমন আজকে বৃষ্টি হবে, যদি সাকসেস হয় তাহলে হবে না, সেটা ফেলিওর। ঠিক আছে, তো এইরকম পরপর 4 দিন, মানে ওটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াল। তো পরপর 4 দিনের যদি আমরা বৃষ্টি হলো কি হলো না এরকম ভাবে সাকসেস আর ফেলিওর করি, তো সেক্ষেত্রে আমরা 4 দিনের মধ্যে 2 দিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি বের করো, 4 দিনের মধ্যে 3 দিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি বের করো, এই ধরনের আমরা কোশ্চেন এখান থেকে বের করতে পারবো। ক্লিয়ার? তো দেখো এখানে আমাদের কি হয়, সাকসেস যেটা আছে তার যে প্রবাবিলিটি তাকে আমরা সাধারণত ধরি পি, আর ফেলিওরের যে প্রবাবিলিটি সেটাকে আমরা ধরি কিউ। আর এন হচ্ছে কি, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, কতবার আমরা র্যান্ডম এক্সপেরিমেন্টটা করেছি, নাম্বার অফ ট্রায়াল হচ্ছে এন। সেই এন নাম্বার অফ ট্রায়ালের মধ্যে আর নাম্বার অফ সাকসেস বের করার ফর্মুলা আছে। দেখো প্রবাবিলিটি অফ occurrence of probability of occurrence of exactly R success in n number of trial, n number of trial এর মধ্যে এক্স্যাক্টলি আর সাকসেস পাওয়ার যে প্রবাবিলিটি সেটা আমরা px r দিয়ে ডিনোট করি, যেখানে x টা কি একটা র্যান্ডম ভ্যারিয়েবল, যাকে আমরা বাংলায় কি বলি, সমসম্ভব চলক। এই x টাকে আমরা বলি সমসম্ভব চলক, তার ভ্যালু এক্স্যাক্টলি r হলে দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়, দ্যাট ইজ ইকুয়াল টু হবে ncr p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r। n নাম্বার অফ ট্রায়ালের মধ্যে আর নাম্বার অফ সাকসেস হওয়ার যে প্রবাবিলিটি তাকে আমরা px ইকুয়াল টু r দিয়ে ডিনোট করি, এটাকে আমরা বলি র্যান্ডম ভ্যারিয়েবল, সেটার ভ্যালু হয়ে যাবে ncr p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r। ঠিক আছে? তো এবার এখানে আরো অনেক কন্ডিশন আছে, যে অ্যাটলিস্ট আর সাকসেস পাওয়ার প্রবাবিলিটি, অ্যাটলিস্ট আর সাকসেস মানে কি x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু r। ঠিক আছে, আবার অ্যাটমোস্ট আর সাকসেস পাওয়ার প্রবাবিলিটি বের করা যায় এখান থেকে, বুঝেছো? এরকম আমরা বিভিন্ন ধরনের প্রবাবিলিটি বের করতে পারি। তো অ্যাটলিস্ট অ্যাটমোস্ট অত দরকার নেই, আমাদের এই র্যান্ডম ভ্যারিয়েবল আর এর ডিস্ট্রিবিউশন পর্যন্তই আমাদের অ্যাকচুয়ালি ক্লাস 12 এর বোর্ড এক্সামে রয়েছে, তো ওটার উপরেই আমরা ধ্যান দিই। দেখো রাইট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে সমসম্ভব চলক আর তার বিভাজন when 3 coins are tossed, let x be a যখন 3টে কয়েন টস করা হচ্ছে, তো তখন সেখানে আমরা ধরে নিচ্ছি যে আপার ফেসে যখন হেড উঠছে, 3টে কয়েন যখন টস করা হয় তখন টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস জানো তো তোমরা কি হয়, 2 টু দি পাওয়ার 3, মানে 8খানা স্যাম্পল স্পেস হবে টোটাল। তার মধ্যে আপার ফেসে হেড ওঠার যে প্রবাবিলিটি তাকে আমরা কি ধরছি, সাকসেস। আর আপার ফেসে যদি টেল ওঠে তাহলে আমরা যদি ফেলিওর ধরে নিই, তো তাহলে এখানে আমরা দেখো আপার ফেসে একটাও হেড উঠবে না, এটাকে আমরা যে র্যান্ডম ভ্যারিয়েবলটা এক্স নিয়েছি, সেই র্যান্ডম ভ্যারিয়েবল এক্স এর ভ্যালু যখন 0, এর মিনিংটা কি, এই দেখো পি এক্স ইজিক্যাল টু আর এর মিনিং হচ্ছে যে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ আর হেড। ঠিক আছে, মানে এন নাম্বার অফ ট্রায়ালের মধ্যে আর টাইমস সাকসেস মানে হেড ওঠার প্রবাবিলিটি। তো দেখো এখানে এক্স এর ভ্যালু যখন 0, এটার মিনিংটা কি, যে আমরা যে 3বার ট্রায়াল করেছি, একটা কয়েনকে 3বার টস করা অথবা 3টে কয়েনকে একবার করে টস করা একই ব্যাপার, টোটাল নাম্বার অফ যে স্যাম্পল স্পেস সেটা সেমই আসবে। তো যখন এক্স এর ভ্যালু 0 হলে এটার মিনিংটা কি, যে আমরা একটা কয়েনকে 3বার টস করলে আপার ফেসে একটাও হেড উঠবে না। ঠিক আছে, তো তার ক্ষেত্রে কি, সেটা প্রবাবিলিটি হচ্ছে 3টে কয়েনের ক্ষেত্রে আপার ফেসে যদি হেড না ওঠে তো সেটা একটা কেসই হয়, 3টেতেই টেল 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 ওঠে, তাই না? আর টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 8, ওই জন্য এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি হবে, 1/8। বুঝতে পারছো? এই যে 8খানা যে স্যাম্পল স্পেস সেটা কি কি হয়,
বলে একবার করলে হেড, এটা ট্রি ডায়াগ্রাম আছে, দুবার করলে কি হয় হেড টেল, এটাই হেড এটাই টেল, তিনবার করলে এখান থেকে হেড, এখান থেকে টেল, এখান থেকে হেড, এখান থেকে টেল, এখান থেকে হেড, এখান থেকে টেল, এখান থেকে হেড, এখান থেকে টেল। তো এই যে প্রবাবিলিটি গুলো রয়েছে মানে ইভেন্ট গুলো রয়েছে, সেই ইভেন্ট গুলোকে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো কি কি ইভেন্ট আছে, দেখো হেড 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 একটা ইভেন্ট, ফির হেড হেড টেল দুটো ইভেন্ট, নেক্সট হচ্ছে হেড টেল হেড আর হেড টেল টেল, নেক্সট হচ্ছে কি টেল হেড হেড, টেল হেড হেড, আর একটা কি টেল হেড টেল, টেল হেড টেল, নেক্সট হচ্ছে কি টেল টেল হেড, টেল টেল হেড, আর কি টেল টেল টেল। এই আটখানা টোটাল ইভেন্টস আমরা এই স্যাম্পল স্পেসটায় পাবো। এবার এইটা যদি আমরা বের করে নিতে পারি তো এই কোশ্চেন বের করা কোনো ব্যাপার না। দেখো এখানে যে হেড একটাও উঠবে না এরকম একটাই কেস আছে, তাই না? তার মানে তার প্রবাবিলিটি 1/8। একটা হেড উঠবে এরকম কতগুলো কেস আছে, ধরো এখান থেকে আমরা দেখেই নিতে পারবো একটা হেড উঠবে এরকম কেস এইখানে একটা পাচ্ছি, তাই না? এইখানে আর একটা পাচ্ছি, আর একটা কোথায়, এইখানে আর একটা পাচ্ছি। তো একটা হেড উঠবে আপার ফেসে, ঠিক আছে, সেইটার প্রবাবিলিটি দেখো তিনটে হচ্ছে কি ফেভারেবল কেস, টোটাল নাম্বার অফ কেস ইজ 8, সো 3/8 উইল বি দ্য আনসার। ঠিক আছে, যখন র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 1 মানে px ইকুয়াল টু 1, সেটার ভ্যালু হবে 3/8। নেক্সট হচ্ছে কি দেখো এখানে px ইজ ইকুয়াল টু 2, আমরা কিভাবে বের করতে পারবো? px ইজ ইকুয়াল টু 2 মানে আপার ফেসে দুটো হেড উঠবে। তো এরকম কতগুলো কেস আছে দেখো, অন্য কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপার ফেসে দুটো হেড এই কেসটা আছে, যেটা গ্রিন কেস সেটাই, দুটো কেস পেলাম, এইখানে আর একটা তিনটে কেস পেয়ে গেলাম। তো তিনটে এরকম কেস আছে যেখানে আপার ফেসে দুটো হেড উঠছে, তো তার মানে ওর প্রবাবিলিটি হবে কি 3/8। এইবার আপার ফেসে তিনটেই হেড উঠবে এরকম কতগুলো কেস আছে দেখো, একটাই কেস এরকম রয়েছে যেখানে আপার ফেসে তিনটেই হেড উঠবে, তাই না? তো তার প্রবাবিলিটি দেখো 1/8। আমরা এটা চাইলে অন্যরকম ভাবে করতে পারি, ওই পি কিউ দিয়েও যেখানে উপরে লিখেছি ওইভাবেও চাইলে করতে পারি। এখানে আপার ফেসে হেড ওঠার যে প্রবাবিলিটি সেটা 1/2, টেল ওঠার প্রবাবিলিটিও 1/2, তো সেইভাবেও আমরা চাইলে বের করতে পারি কোশ্চেনটা। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখা যাক। এখানে এক জোড়া ছক্কা 4 বার ছোড়া হয়, ছক্কাকে 4 বার ছোড়া হয় মানে নাম্বার অফ ট্রায়াল হচ্ছে কি এখানে 4। যদি দুটি ছক্কায় একই সংখ্যা পড়াকে সাফল্য বলে গণ্য করা হয় তবে সাফল্য সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। ঠিক আছে, পি হচ্ছে কি প্রবাবিলিটি অফ সাকসেস মানে সাফল্যের সম্ভাবনা, আর কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর মানে অসাফল্যের সম্ভাবনা, নাম্বার অফ ট্রায়াল হচ্ছে 4। আর কি এখানে কতগুলো কেস এরকম রয়েছে যেখানে দুটি ছক্কায় একই সংখ্যা পড়বে, সেটা এই দেখো এই কেসগুলো হবে 1 1 2 2 3 3 4 4 5 5 and 6 6। তো এরকম 6টা কেস আছে যেখানে দুটো যে ছক্কায় একই জিনিস পড়বে, এটাতে 1 পড়লে ওটাতেও 1, এটাতে 2 পড়লে ওটাতেও 2। ক্লিয়ার? তো সেখান থেকে আমরা কি পেলাম যে প্রবাবিলিটি অফ সাকসেস যেটা পি এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব, সেটা হচ্ছে 6/36, 6/36, তাই না? টোটাল নাম্বার অফ যে টোটাল নাম্বার অফ কেসেস ইজ 36 আর উপরে হচ্ছে ফেভারেবল কেস মানে 6/36 উইল বি দ্য আনসার। তো দ্যাট মিনস 1/6। প্রবাবিলিটি অফ ফেলিওর কি হবে? প্রবাবিলিটি অফ ফেলিওর হবে 5/6। নেক্সট এবার এর যে সম্ভাবনা বিভাজন সেটা দেখো আমরা একটা টেবিল মতো করব, সেই টেবিলে সম্ভাবনা বিভাজন করছি। টোটাল আমাদের এন এর ভ্যালু হচ্ছে 4, তাই না? সেই সম্ভাবনা বিভাজন দেখো কিভাবে করছি আমি। এইখানে উপরের লাইনে আমি দেখছি এক্স আর নিচের লাইনে হচ্ছে px, এইটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু।
আর এইখানে আমরা চারটে কেস করছি, একটা দুটো তিনটে চারটে। তো যখন এক্স এর ভ্যালু 0 হবে তখন কি হবে, এক্স এর ভ্যালু 0 মানে বুঝতে পারছো সাকসেস আমরা পাচ্ছিই না। তো তার মানে এখানে 4c 0, তাই না, 4c 0, p টু দি পাওয়ার 0, q টু দি পাওয়ার 4। এইটা যদি আমরা ঠিকঠাক বের করি 4c 0 0 এর ভ্যালু কি হয়, 4c 0 এর ভ্যালু হয় 1। তো সেখান থেকে p এর ভ্যালু পাচ্ছি 1/6, p টু দি পাওয়ার 0 মানে ওখানে থাকছেই না। তার মানে এখানে আলটিমেটলি আমরা 5/6 টু দি পাওয়ার, এখানে আমরা কি পাচ্ছি, q এর ভ্যালু শুধু বসিয়ে দেবো, 5/6 টু দি পাওয়ার 4 হবে। যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন px এর ভ্যালু সেটা কি হবে 5/6 তার পাওয়ার 4। নেক্সট হচ্ছে এটার ভ্যালু 1 যখন হবে, প্রবাবিলিটি যে ডিস্ট্রিবিউশন র্যান্ডম ভ্যারিয়েবল তার ভ্যালু যখন 1 হবে মানে একবার সাকসেস পাবো, তো সেটাকে আমরা লিখছি 4c1 p টু দি পাওয়ার 1 ইন্টু q টু দি পাওয়ার 3। তো আলটিমেটলি 4c1 এর ভ্যালু 4 হয় আর p এর ভ্যালু হয় 1/6 আর q এর ভ্যালু তো আমরা জানি 5/6 টু দি পাওয়ার 3। তো এটার ভ্যালু যা হয় ওটাই আনসার হবে। এইভাবে আমরা দেখো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করছি। তো আমাদের খুব সম্ভবত আর একটা লাগবে, তো জায়গা নেই, আমি এখানে বাড়িয়ে দিচ্ছি জায়গাটা। তো দেখো এখানে 2 হবে যখন, তখন কি হবে, চারটে ট্রায়ালের মধ্যে দুটো বার সাকসেস, মানে পি এ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি 4c2 এর ভ্যালু 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 মানে এখানে 6 হবে। 4c2 জানো তো, 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তো আলটিমেটলি এখানে হবে 6। তো 6 ইন্টু কি আছে এখানে 1/6 তার পাওয়ার 2 আর 5/6 তার পাওয়ার 2। নেক্সট হচ্ছে যখন র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 3 তখন কি হবে দেখো, মানে চারবার যে আমরা ট্রায়াল করছি তার মধ্যে 3বার সাকসেস, মানে 3বার কি হচ্ছে এখানে সাফল্য পাচ্ছি। তো কি হবে এখানে 4c3 p টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার 1। তো আলটিমেটলি 4c3 এর ভ্যালু অ্যাকচুয়ালি 4, ঠিক আছে, 4 ইন্টু 1/6 টু দি পাওয়ার 3 ইন্টু 5/6, ব্যাস পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে চারটে ট্রায়ালের মধ্যে 4বারই সাকসেস, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4c4 p টু দি পাওয়ার 4 ইন্টু q টু দি পাওয়ার 0। 4c4 এর ভ্যালু কি হয় 1 আর এখানে p টু দি পাওয়ার 4 মিনস 1/6 টু দি পাওয়ার 4 আর 5/6 টু দি পাওয়ার তো 0 মানে 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করি, আমরা র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিভাজন করি, এরকম ভাবে র্যান্ডম ভেরিয়েবলের সম্ভাবনা বিভাজন, ঠিক আছে। একটি মুদ্রা 10 বার টস করা হলো, তো 6 বার হেড আসার সম্ভাবনা। তো এটা নাম্বার অফ ট্রায়াল হচ্ছে 10, এন এর ভ্যালু 10, আর এর ভ্যালু এখানে 6, আর হেড আসার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 1/2, তাকে আমরা সাকসেস ধরে নিচ্ছি। probability of success that is 1/2, probability of failure that is also 1/2, তাই না। q তো অ্যাকচুয়ালি 1 minus 1/2 হয়, that is 1/2। তো এখানে আমরা probability of 6 success at 10 number of trial, তাই না, px is equal to 6 লিখবো, এটার ভ্যালু বের করবো। তো কি হয় এটা 10c6 p টু দি পাওয়ার 6 ইন্টু কিউ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। 10c6 মানে ওর ভ্যালু অলরেডি তোমরা জানো যে অ্যাকচুয়ালি ওটা 10c4 হয়, তাই না। এটা 10c4 মানে 10 ইন্টু, ঠিক আছে, 10c4 দিয়েই লিখি, 10c4 ইন্টু পি এর ভ্যালু কি 1/2 তার পাওয়ারে 6 ইন্টু কিউ এর ভ্যালুও 1/2 তার পাওয়ারে 4, বাস এটা সিম্পলিফাই করবে পেয়ে যাবে আনসার, ঠিক আছে। এইটা 2020 তে এসেছিল। আর 10c4 অ্যাকচুয়ালি কি হয় 10 ইন্টু, বলো 10 ইন্টু 9, হ্যাঁ। তো এখান থেকে এই আনসারটা তো বেরিয়েই গেল, এই যে চলো আনসার আমরা পেয়েই গেছি।
10C4 এই রেখেছে, তো 10C4 ইন্টু 1/2⁻10 এটা HS 2020-তে এসেছিল। খুব ইজি কোশ্চেন, ঠিক আছে? আমরা যদি ঠিকঠাক করে শিখি তো সেক্ষেত্রে কোশ্চেন কিন্তু কখনো টাফ হয় না, বোর্ড লেভেলের অ্যাটলিস্ট খুব ইজিলি আমরা পেরে যাবো। দেখো এটা আলটিমেটলি তো 10C4, 10C6 মানে 10C4 হয়, 10C4 ইন্টু 1/2⁻10ই তো হচ্ছে, তাই না? ঠিক আছে, চলো। এ ও বি দুটি স্বাধীন ঘটনা, এগুলো ইজি কোশ্চেন, তোমরা পেরে যাবে। তাহলে পিবি এর মান কত হবে? পি এর ভ্যালু এটা আছে, আর এ আর বি বলছে স্বাধীন ঘটনা, তার মানে কি পি এ ইন্টারসেকশন অফ বি অ্যাকচুয়ালি কি হয়, পি এ ইন্টু পিবি হয়, তাই না? ব্যাস ওই ভ্যালু যেগুলো আছে সেইগুলো বসিয়ে দাও, সেখান থেকে আমাকে বের করতে হবে কি পিবির ভ্যালু, ব্যাস হয়ে গেল। এটা তো খুব ইজি কোশ্চেন, করার মতো নয়। পি এর ভ্যালু 3/7, পিবির ভ্যালু 4/7, পি এ ইন্টারসেকশন অফ বি 2/9 হলে পি এ বাই বি, এটাও খুব ইজি কোশ্চেন। দেখো পি এ বাই বি কে আমরা কিভাবে লিখতে পারি, পি এ ইন্টারসেকশন অফ বি ডিভাইডেড বাই পিবি, ব্যাস ওগুলো তো গিভেন আছে অলরেডি ওখানে, তাই না? দেখো পি এ ইন্টারসেকশন অফ বি ওখানে 2/9, আর পিবির ভ্যালুও গিভেন আছে আমাদের, এটা তো দরকারই হচ্ছে না। এটা খুবই ইজি কোশ্চেন, নিজেরা করে নাও। তারপর কি রয়েছে দেখো, চলো আর কিছু নেই। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক খুব ভালো করেই শেখানো হলো। যতগুলো টপিক আমি পড়িয়েছি একদম শুরু থেকে রিলেশন, ফাংশন, একটু ভিডিওগুলো লম্বা হয়েছে, একটু বেশি টাইম ধরেই হয়েছে, বাট আলটিমেটলি যারা এই বছর ক্লাস 12-এ উঠবে তাদের জন্যও কিন্তু এটা খুব হেল্পফুল হয়ে যাবে। তারাও যদি এই ভিডিওগুলো ঠিকঠাক দেখো তো আমার মনে হয় না তোমাদের কোনো কিছুর দরকার হবে, প্রত্যেকটা চ্যাপ্টার 12-এর জন্য একদম তৈরি হয়ে যাবে, বুঝলে? প্লাস যাদের জন্য বেসিক্যালি করা হচ্ছে এই ভিডিওগুলো, তারা কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক যদি দেখতে পারো, একটু পেশেন্স নিয়ে যদি দেখো, তো আমার মনে হয় যে বোর্ড এক্সাম আছে তোমাদের, যেটা চলছে অলরেডি, দুটো এক্সাম অলরেডি হয়ে গেছে, সেই এক্সামগুলো খুবই ভালো হবে এবং ম্যাক্সিমামেরই 100-এ 100 কিন্তু পেতে হবে। হ্যাঁ, খুব টাফ কোনো কিছুই হয় না, ঠিকঠাক করে শুধু মাথা ঠান্ডা করে কোশ্চেনগুলো করে আসবে, ঠিক আছে? আর কিছু বলার নেই, ঠিক আছে? তোমরা খুব ভালো করে এক্সাম দাও। তো আজকেই আমাদের লাস্ট টপিক ছিল, ঠিক আছে? এরপরে আবার দেখা হবে, চলো, বেস্ট অফ লাক।